স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে সংকরণ পড়ব। তোমরা নিশ্চয়ই রুটিন পেয়েছো, রুটিনে আজকে দেওয়া আছে আমরা সংকরণ পড়ব। ওকে, তো যেহেতু আমরা সংকরণ আলোচনা করব, আমাদের হলো অনেকগুলো বিষয় নিয়ে তোমাদেরকে কথা বলতে হবে। ফার্স্ট অফ অল, যেহেতু সংকরণ, আমরা সংকরণ আলোচনা করব, তার সাথে সাথে হলো আমাদের একটু হিস্ট্রিটা জানতে হবে। এখানে হিস্ট্রি বলতে আমরা এখানে মোগল আমলের তুগলুকি কাণ্ড এইসব হিস্ট্রির কথা বলবো না। আমরা হলো কেমিস্ট্রির যে আমাদের যে সংকরণের হিস্ট্রি নিয়ে কথা বলবো। ওকে, একই সাথে আমার ক্লাসটা ডেইলি কিন্তু 12টায় পড়ে, তাই না? এই সময় তোমরা অনেক হাংরি থাকো, তাই না? ওকে, আমিও যেমন হাংরি, ক্লাস নিয়ে আমরা লাঞ্চ করব। সো যেহেতু আমরা হাংরি আছি, আমরা খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো আমি সংকরণ পড়াতে গেলেই বলি সংকরণ হলো আসলে খিচুড়ি। সো আজকে আমরা অনলাইন ক্লাস নেব, ক্লাস করব এবং হিস্ট্রি পড়বো, সংকরণ পড়বো, খিচুড়ি খাবো। ওকে, তা আসো দেখি আমরা কি করে এগুলো করতে পারি। অনলাইনে এত কাজ, সেটা একটার পর একটা আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, আমরা যাচ্ছি, আমরা একটু গত দিন যেখানে ছিলাম আমি সেই স্লাইডে চলে গেলাম। ওকে, খেয়াল করো, আমরা গতদিন সমযোজী বন্ধন শিখেছি, তাই না? হিস্ট্রিটা কি? আমরা এই সমযোজী বন্ধন দিয়ে আমরা হলো মিথেন অণুকে ব্যাখ্যা করেছিলাম, তাই না? যে মিথেনে কার্বন হাইড্রোজেন বন্ধনটা কি করে হয়, আমরা সেটা ব্যাখ্যা করেছিলাম। ফাইন, তোমরা ওখানে ভালোই বুঝেছো। কোয়েশ্চেন কিন্তু আমি আরও বেশি আশা করি। আজকে আমি চাবো যে আমি যেটা এক্সপেক্ট করব তোমাদের কাছে, যে অনেক বেশি কোয়েশ্চেন করবা এই সংকরণের উপর। হ্যাঁ, আমি এমনভাবে তোমাদেরকে চেষ্টা করব দেওয়ার জন্য বেসিকটা, যেন তুমি সংকরণের ম্যাক্সিমাম কাভার করতে পারো। বাট পড়াশোনার তো কোনো শেষ নাই, তুমি জানোই। সো তুমি নিজে পড়বা, পড়ে তোমার হাতে যেই বইটাই আছে সেটাই পড়বা, পড়ে তুমি দেখো কোন জায়গাটা আটকে যাচ্ছ, কোন জায়গাটা তোমার কাছে ক্লিয়ার না, তুমি আমাকে সেটাই কোশ্চেন করো। হ্যাঁ, ওকে। আর আমি আজকে ক্লাসের ফাঁকেও দেখি, আমি একটু চেষ্টা করবো, দেখি তোমরা কি কোশ্চেন, আমি একটু টাচ করার চেষ্টা করবো। বাট সব তো আর পারবো না, তাহলে ক্লাস নেওয়া যাবে না। আমি ক্লাসের পরে আবার সেটা ব্যাকআপ দেবো তোমাদেরকে। হ্যাঁ, ওকে। তাহলে আমি কি বলছি, হিস্ট্রি যে কথাটা বললাম, যে হিস্ট্রি কি, তুমি জানো যে সমযোজী বন্ধন দিয়ে আমরা মিথেন অণুতে যে কার্বন হাইড্রোজেন 4টি বন্ধন আছে, বন্ধন কি করে গঠিত হয় সেটা ব্যাখ্যা করেছিলাম। হ্যাঁ, ওকে। আবার তুমি যখন আজকে সংকরণ শিখবা, আমি যখন তোমাকে সংকরণ শিখাবো, ওখানে গিয়েও কিন্তু আমরা মিথেন অণুর কার্বন হাইড্রোজেন বন্ধনের গঠনটাই ব্যাখ্যা করব। ঠিক আছে, একই জিনিস আমি একবার সমযোজী বন্ধন দিয়ে ব্যাখ্যা করলাম, আর একবার হলো আমি সংকরণ দিয়ে ব্যাখ্যা করলাম। তাহলে স্বভাবতই কোশ্চেন জাগবে, আচ্ছা একই জিনিসকে কেন আমরা দুটো জিনিস দিয়ে ব্যাখ্যা করছি? তার মানে কি, কারো সাকসেস একটু বেশি, কারো সাকসেস একটু কম, বা কারো হলো কোনোটা দিয়ে ব্যাখ্যা করতে গেলে কিছু সমস্যা দাঁড়ায়, যে সমস্যাটা নতুন কিছু দিয়ে ব্যাখ্যা করা যায়। এটা এরকমভাবে তোমাকে এক্সপ্লেইন করা যায়। দেখো, খেয়াল করো, যেমন আমাদের সারা বাংলাদেশেই কিন্তু ডাক্তার আছেন, আছে না? ডাক্তাররা এই বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। আমরা ওনাদের কাছে গিয়ে মেন্টালি অনেক চাঙ্গা থাকছি, এবং যার যে সমস্যা দিয়ে সমাধান, যেমন আমিও কোভিড অ্যাটাক হয়েছিলাম, ডাক্তারের কাছে গিয়ে আমি সুস্থ হয়ে আল্লাহর রহমতে এখন তোমাদের সামনে আবার ক্লাস নিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো তো, যে ধরো তুমি হলো উত্তরবঙ্গের একটা ডিস্ট্রিক্টে তোমার বাড়ি, ধরো রাজশাহীতে তোমার বাসা। হ্যাঁ, একটা ধরো উপজেলা লেভেলে তুমি বসে আমার এই অনলাইন ক্লাস শুনছো। হ্যাঁ, তো তোমাদের ওখানে জিপি বলে, ডাক্তার অনেককে কিন্তু জিপি বলে। জিপি মানে হলো জেনারেল ফিজিশিয়ান। হ্যাঁ, ওনার হলো সব রোগের ট্রিটমেন্ট করে, তাই না? তুমি সমস্যা পড়লেই প্রথমে ওনাদের কাছে যাবা। ওনাকে অনেক জিপি কিন্তু অনেক এক্সপার্ট। হ্যাঁ, আমি কিন্তু কাউকে ছোট করছি না। ইনিশিয়ালি আমরা জিপিদের কাছে যাই, জেনারেল ফিজিশিয়ান যারা। হ্যাঁ, ওকে। তাহলে তোমার সমস্যা শুনে উনি তোমাকে ট্রিটমেন্ট দিলেন, কিন্তু তোমাকে দেখা গেলো অনেকদিন ট্রিটমেন্ট করার পরও তোমার হলো যে ডিজিজ, যে সমস্যাটা ক্লিয়ার হচ্ছে না। তখন উনি কি বলেন, যে আপনি একজন হলো প্রফেশনাল ডাক্তার বা স্পেশালিস্ট ডাক্তারের কাছে যান, তাই না? যে যেহেতু আমি পারছি না আপনার এটা সমাধান করতে, আপনি মনে হয় ওখানে গিয়ে দেখান, ঢাকায় গিয়ে কাউকে দেখান, এরকম বলে না? এই আমাদের আজকের আলোচনাটা হলো ঠিক ওরকম। যেমন এই যে মিথেন, আমি গতদিন বলেছিলাম যে মিথেনে কিন্তু অনেক ক্রিটিক্যাল, এটা সহজ আবার ক্রিটিক্যাল। ওই দিন কিন্তু আমি সমালোচনা করি নাই, আজকে হলো আমি সমযোজী বন্ধনের সমালোচনা করব। হ্যাঁ, যেই সমালোচনাগুলোর আনসার কে দিবে আমাদেরকে? সংকরণ দিয়ে দেবে। ঠিক আছে, যেটা সমযোজী বন্ধন পারে না এই যে জিনিসগুলো ব্যাখ্যা করতে, সংকরণ হলো সেটা দিতে পারবে। বুঝতে পেরেছো কি জন্য সৃষ্টি হলো? যে সমযোজী বন্ধন মিথেনের অনেকগুলো সমস্যার সমাধান করতে পারে নাই, যেটা হলো সংকরণ করতে পেরেছে। সেই কারণেই আমরা হলো সংকরণটা পড়বো। তোমাকে আগে রিয়েলাইজ করতে হবে, আচ্ছা আমি একই জিনিসকে কেন দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করব। হ্যাঁ, তাহলে অবশ্যই কেউ না কেউ সুপারিয়রটা কে, সেটাই হলো আমরা আজকে আলোচনায় নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে সংকরণ নিয়ে আসবো আমরা আজকের আলোচনায়। এখন আসো, এই যে আমাদের এখানে ধরো তুমি স্লাইডে দেখতে পাচ্ছ, আমি এখানে লিখছি না, যে মিথেন আছে, মিথেনে দেখো 4টা বন্ধন আছে। আমি যদি বোর্ডে একটু লিখি, খেয়াল করো, এই কার্বন এটার সঙ্গে 4টা বন্ধন আছে। হ্যাঁ, আমি দিয়ে দিলাম 4টা বন্ধন। এই যে খেয়াল করো, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। হ্যাঁ, হিস্ট্রিটা একটু বলছি আমি। হ্যাঁ, ওকে।
এখন আসো, আমি ধরো এই বন্ধনটাকে দিলাম নাম্বার 1 বন্ধন, এটাকে দিলাম নাম্বার 2 বন্ধন, এটাতে নাম্বার 3, এটাতে নাম্বার 4। আমি কিন্তু এই যে নাম্বারিং করছি এটা বোঝার জন্য, হ্যাঁ, এখানে বন্ধনের কোনো নাম্বারিং বাস্তবে নাই বা তোমার প্রয়োজনও নাই এসব নাম্বারিং দেওয়া, ক্লিয়ার? আবার ভেবো না যে ওকে স্যার তো শিখিয়েছে, যেমন সেকেন্ড ইয়ারে গেলে তোমরা নামকরণ শিখবা। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আজকের লেকচারে কিন্তু সেকেন্ড ইয়ারের অনেক স্টুডেন্ট আছে, তাই না? কারণ ওরাও আমাকে বলেছে বহুদিন, আমি শুধু মেসেজ পেয়েছি স্যার সংকরণের উপর একটা লেকচার দেন। কেন তোমরা এটাকে ভয় পাও আমি বুঝি না। আজকের লেকচার সেকেন্ড ইয়ারের কাজে দেবে, কারণ সংকরণ দিয়ে তোমাকে সেকেন্ড ইয়ারে অনেক সমস্যার সমাধান করতে হবে। সো এটা কেয়ারফুল থাকবা এটা নিয়ে, হ্যাঁ? কোনো প্রকার কোশ্চেন কনফিউশন থাকলে প্লিজ আস্ক মি এনি কোশ্চেন, হোয়াট এভার ইউ লাইক টু ডু, ওকে? তুমি আমাকে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই, ওকে? এখন আসো, নামকরণের ক্ষেত্রে আমরা নাম্বারিং করি কার্বনকে, বন্ধনকে কিন্তু নাম্বারিং করতে হয় না। আমি এখানে যা করছি সেটা হলো তোমাকে বোঝার জন্য। আবার ভেবো না যে যৌগ পড়তে গেলে বন্ধনকে নাম্বারিং করতে হয়, না, এটার কোনো ইউটিলাইজেশন নাই। আমি তোমাকে শেখানোর জন্য হলো নাম্বারিং করলাম। বন্ধনকে নাম্বারিং করতে হয় না, কার্বনকে নাম্বারিং করতে হয় নামকরণে। সেটা তোমরা সেকেন্ড ইয়ারে শিখবা, আর যারা সেকেন্ড ইয়ারে আছো তারা তো অলরেডি শিখেই গেছো এটা, হ্যাঁ? ওকে, ফাইন। এখন আসো, এই যে আমাদের 1 2 3 4 মিথেনে 4টা বন্ধন আছে, আমি নাম্বারিং করলাম 1 2 3 4। এখন দেখো, আমি আবার স্লাইডে যাই, তুমি ওই স্লাইডটা খেয়াল করো। স্লাইডে আমি আর ওটা আঁকাবো না, দেখো স্লাইডে খেয়াল করো, এই যে তোমার কার্বনের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, আমরা এটা গতদিন শিখেছি, আমি গতদিনের স্লাইডটাই আজকে ইউজ করছি, শুধু উপরে 2টা সমালোচনা লাল কালি দিয়ে লেখা লাগিয়ে দিয়েছি। আমি যে বললাম তোমাদেরকে সমযোজী বন্ধনের সমালোচনা করব, এই সমালোচনাগুলো এখানে লাগিয়ে দিয়েছি আমি শুধু, ওকে, ফাইন। এখন আসো, তুমি দেখতেই পাচ্ছ যে কার্বন এবং হাইড্রোজেন মিলে যখন মিথেন গঠিত হয়, কোন কোন অরবিটাল অধিক্রমণ করে, একটু তাকাও স্লাইডে সবাই, হ্যাঁ? ওকে, আমি যদি ফার্স্ট বন্ধনটা ধরে নেই 2s1 1s1, তাহলে আমি লিখতে পারি এখানে এই যে বন্ধনটা হয়েছে ss অরবিটালের অধিক্রমণের ফলে। আমি ছোট করে লিখলাম বোর্ডে, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ ss অরবিটালের অধিক্রমণের ফলে, ওকে, ফাইন। সেকেন্ড বন্ধনটা তুমি যদি তাকাও, দেখো 2px 1s1, তার মানে p এবং s অরবিটাল, হ্যাঁ, px এবং s, আমি ছোট করে লিখলাম pxs। তাহলে 3 নাম্বারটা হবে PYS, 4 নাম্বারটা হবে PZS। বুঝতে পেরেছো? আমি কিন্তু এখনো সংকরণ পড়াচ্ছি না, আমি হলো তোমাকে যেটা শিখাচ্ছি যে সমযোজী বন্ধন কোন জায়গাটা ব্যাখ্যা করতে পারে নাই, যে কারণে তোমাকে হলো সংকরণের আগমন ঘটলো, যে সংকরণ নিয়ে আসলো আমাদেরকে এটা এক্সপ্লেইন করতে, হ্যাঁ, ওই জায়গাটাকে ক্লিয়ার হতে হবে যে সমযোজী বন্ধনের সমস্যাটা কি, যেই সমস্যাটা আমাকে সংকরণ সমাধান করেছে, তারপরে আমি যাব সংকরণ বিষয়টা কি, হ্যাঁ? ওকে, ফাইন। তাহলে আমরা বোর্ডে দেখতে পেলাম মিথেনের যে 4টি বন্ধন আছে, গতদিন আমি যে সমযোজী বন্ধন ব্যাখ্যা করেছি ওখানে দেখা যাচ্ছে আমি যদি 4টা বন্ধনকে 1 2 3 4 দিয়ে নাম্বারিং করি, তাহলে আমি ধরতে পারি ফার্স্ট বন্ধনটা, আমি ধরলাম ফার্স্ট বন্ধনটা ss অরবিটালের অধিক্রমণের ফলে, সেকেন্ড বন্ধনটা p এবং s অরবিটালের অধিক্রমণের ফলে, px py pz, আমি দেখাবো p অরবিটাল গুলো সবগুলোই পরের স্লাইডে দেখাবো, ওকে? আচ্ছা, তৃতীয় বন্ধনটা pys, চতুর্থ বন্ধনটা pzs। তাহলে দেখতে পাচ্ছি 3টা হলো 2 3 4, এটা হলো p এবং s অরবিটালের অধিক্রমণের ফলে, হ্যাঁ, আর একটা হলো ss অরবিটালের অধিক্রমণের ফলে। আমরা শিখেছি যে 3 উপায়ে, আমি গতদিন পর্যন্ত শিখিয়েছিলাম যে 3 উপায়ে সিগমা বন্ধন গঠিত হতে পারে। আমি কমেন্টে গিয়ে দেখলাম আমার স্টুডেন্টরা অনেক অ্যাডভান্স, আমি দেখে অনেক হ্যাপি হয়েছি, কারণ ওরা সংকরণের বিষয়গুলো নিয়ে আসছে। আমি তখন sp pp আমরা বলেছিলাম যদি সামনাসামনি আসে, আমি তোমাদের কোলাকুলি ছবিও দেখিয়েছিলাম, হ্যাঁ? ওকে, এখন আসো, এগুলো সবগুলোই সিগমা বন্ধন। তাহলে এখানে দেখছি 2 ক্যাটাগরি সিগমা, একটা হলো ss সিগমা, আমি লিখেই ফেললাম এখানে, খেয়াল করো ss সিগমা, এটা হলো ss সিগমা, আর একটা হলো sp সিগমা, হ্যাঁ? ওকে, তাহলে আমাদের মিথেনের মধ্যে 2 রকমের সিগমা, একটা হলো ss সিগমা আর একটা হলো sp সিগমা, ওকে? আমি তোমাদেরকে একটা টেবিল দেখিয়েছিলাম, আজকে আবার দেখাবো টেবিলে, যে যে অরবিটাল যদি ভিন্ন হয় বন্ধনের শক্তির মাত্রাও ভিন্ন হয়ে যায়, ঠিক আছে? যেমন ss সিগমা যে পরিমাণ শক্তিশালী, sp সিগমা সেই পরিমাণ শক্তিশালী হওয়ার কথা না, ঠিক আছে? ধরো আমি কেমিস্ট্রিতে 3 জন স্টুডেন্টের পরীক্ষা নিলাম, একজন পেলো 100-এ 100, একজন পেলো 99, আরেকজন পেলো 98। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে কে এদের মধ্যে বেস্ট স্টুডেন্ট, সবাই বেস্ট, সবাই ভালো, বাট বেস্ট কে? বেস্ট বললে যে 100 পেয়েছে সে। তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে আমরা দেখেছিলাম ওই দিন যে কটা তোমাদেরকে টেবিলে দেখিয়েছিলাম যে ss সিগমাটা হলো বেশি শক্তিশালী কার চেয়ে sp তুলনায়, বা sp টা হলো আর একটু বেশি শক্তিশালী ss তুলনায়। আমি এটা বলেছিলাম যে কোন s
কোন পি সেগুলোর উপর ডিপেন্ড করে। বাট আমরা এটুকু বলতে পারি এসএস সিগমা এবং এসপি সিগমা দুইটা শক্তি সমান না, একটু হলো ডিফারেন্স হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 যে বন্ধন, এই 4টা বন্ধনের শক্তি কিন্তু সমান হওয়ার কথা না। কারণ কি? এদের অধিক্রমণে ভিন্ন ভিন্ন অরবিটাল জড়িত। ক্লিয়ার? আমার মেসেজটা পেয়েছো? তাহলে আমরা সমযোজী বন্ধন দিয়ে মিথেনে যে ব্যাখ্যাটা করেছিলাম যে 1s এর সাথে হাইড্রোজেনের 1s এর সাথে, আবার স্লাইডে যাই আমরা একটু, খেয়াল করো তাহলে তুমি ক্লিয়ার হবা। এই যে স্লাইডে আসছি, হ্যাঁ খেয়াল করো। তাহলে প্রথম বন্ধনটা হয়েছে হাইড্রোজেনের 1s1 কার্বনের 2s1, ঠিক আছে, এসএস। তারপরের বন্ধনটা হয়েছে হাইড্রোজেনের 1s1 কার্বনের 2px1। তারপরের বন্ধনটা হয়েছে হাইড্রোজেনের 1s1 কার্বনের 2py1। তারপরেরটা হয়েছে হাইড্রোজেনের 1s1 কার্বনের 2pz1। কিছুই মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাস থেকে দেখে নাও। আমি সেই জন্যই স্লাইড সামনে রেখে তোমাকে বলছি যেন কিছুই মুখস্থ না করতে হয়। ক্লিয়ার? ওকে, এখন আসো তাহলে আমরা দেখছি এখানে 2 ক্যাটাগরি সিগমা, একটা হলো এসএস সিগমা আর একটা এসপি সিগমা। তাহলে আমরা বলতে পারি 3টে বন্ধনের শক্তি হবে একই রকম, চতুর্থ বন্ধনে যে এক নম্বর যেটা এসএস সেটার শক্তি হবে অন্যরকম। ঠিক আছে? ওকে, তাহলে আমরা বলতে দেখছি কি যে কার্বনে যে 4টা বন্ধন আছে এগুলার শক্তি সমান হওয়ার কথা না সমযোজী বন্ধন অনুযায়ী। বাট বাস্তবের যে মিথেন, বাস্তবের মিথেনের হলো 4টি বন্ধনের শক্তি সমান। এই যে দেখো বিরাট ঘাপলা হয়ে গেল। বাস্তবে যে আমরা মিথেন নিয়ে কথা বলবো, ওই মিথেনে 4টা বন্ধনকে ভাঙতেই সেম এনার্জি লাগে, 415 কিলো জুলের মতো এনার্জি লাগে। ঠিক আছে? কিন্তু আমাদের যে সমযোজী বন্ধন আমরা যেখানে আলোচনা করেছিলাম সেই হিসাব অনুযায়ী কিন্তু মিথেনের একটা বন্ধনকে ভাঙতে অন্য 3টার তুলনায় একটু বেশি এনার্জি বা একটু কম এনার্জি লাগার কথা, 4টার ক্ষেত্রে এনার্জি সমান হওয়ার কথা না। ক্লিয়ার? এই যে সমস্যা, ওখান থেকে হলো সংকরণের সৃষ্টি, এই যে একটা সমস্যা। ক্লিয়ার? ওকে, এবার আসো সেকেন্ড সমস্যা যেটা, এবার আমি একটু পরের স্লাইডে যাই। আসো পরের স্লাইডে যেটা আমি বলবো তোমাদেরকে, খেয়াল করো। এই যে পি অরবিটালটাকে আমি একটু তোমাকে দেখাবো। হ্যাঁ, এটা সেকেন্ড চ্যাপ্টারে পড়িয়েছি আমরা। পি অরবিটাল আমরা জানি পিএক্স পিওয়াই পিজেড হয়। ক্লিয়ার? অনেকের কাছে এটা ক্লিয়ার না, রে বাবা পিএক্স পিওয়াই পিজেডটা কি, দেখতে তো সব সেম। তুমি খেয়াল করো, এই যে পিএক্স আমি তোমাকে স্লাইডে যেটা দেখিয়েছি এটা হলো এক্স অক্ষ বরাবর শুয়ে আছে, তাই না? আচ্ছা, আর পিওয়াই যেটা দেখিয়েছি এটা হলো পিওয়াই অক্ষ বরাবর দাঁড়িয়ে আছে। পিজেড যেটা দেখিয়েছি জেড অক্ষ বরাবর শুয়ে আছে। তাহলে ডিফারেন্স কি? তুমি ভাববা কেউ 12টা পর্যন্ত ঘুমাচ্ছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে, এটুকুই কি ডিফারেন্স? না, আসলে পিএক্স পিওয়াই পিজেড দেখতে সেম, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে? সবাই ডাম্বেল আকৃতি। ক্লিয়ার? কি আকৃতি? ডাম্বেল আকৃতি। তাহলে ভিন্নতাটা কি? ভিন্নতাটা হলো সে কোন অক্ষ বরাবর আছে সে অনুযায়ী আমরা ওকে তাকে আলাদা করে ফেলি। হ্যাঁ, যদি কোনো পি অরবিটাল এক্স অক্ষ বরাবর থাকে তখন তুমি ওকে বলে দিবা পিএক্স। যদি কোনো পি অরবিটাল ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে তুমি ওকে বলে দেবা পিওয়াই। আর যদি কোনো পি অরবিটাল জেড অক্ষ বরাবর থাকে তাহলে তুমি ওকে বলে দেবা পিজেড, নাথিং এলস। আচ্ছা, এখন আসো বাস্তবের সাথে একটু বুঝে নাও। হ্যাঁ, ধরো এই যে আমার হাতে একটা কলম আছে, কি নাম এটা? সিগমা ফ্লো। ব্র্যান্ডের নাম হলো সিগমা ফ্লো। তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা এখান থেকে। হ্যাঁ, আমি দেখতে পড়লাম এটা হলো সিগমা ফ্লো। এখন এই সিগমা ফ্লো কিন্তু দুনিয়াতে একটাই কলম না যে এটা একটাই বানানো হলো ডক্টর নাজমুল স্যার ক্লাস নেবে ওনার জন্য। নো, আমি অত বড় ভিআইপি না যে এটা আমার জন্য একটাই বানানো হবে। ঠিক আছে? ওকে, তাহলে এটা কিন্তু এটা কোটি কোটি কি বলে সংখ্যায় বানানো হয়, প্রতি বছর কোটি কোটি সংখ্যায় বানানো হয়, তাই না? তাহলে এই সিগমা ফ্লোটা যদি আমার হাতে থাকে তাহলে এটা ডক্টর নাজমুল স্যারের কলম, তাই না? ধরো আমার সাথে হেল্প করছে তোমাদের ক্লাসে রাজেশ, এই কলমটা যদি রাজেশের কাছে চলে যায় তাহলে হয়ে যাবে এটা রাজেশের কলম, তাই না? এই কলমটা যদি তোমার হাতে চলে যায় তাহলে হয়ে যাবে তোমার কলম। তাহলে খেয়াল করো তো, একই কলম যখন আমার হাতে আমার কলম, রাজেশের হাতে রাজেশের কলম, তোমার কাছে তোমার কলম, তাই না? এই পি অরবিটালও তাই, যখন সে এক্স অক্ষ বরাবর থাকে তখন আমরা এটাকে বলি পিএক্স, যখন সে ওয়াই অক্ষ বরাবর থাকে তখন ওকে বলি পিওয়াই, যখন সে জেড অক্ষ বরাবর থাকে তখন তাকে বলি পিজেড। ক্লিয়ার? ওকে, এখন আসো এই পিএক্স পিওয়াই পিজেড তুমি হলো বাস্তবে যদি কল্পনা করতে চাও, এগুলো হলো 3 ডাইমেনশনাল বিষয়। হ্যাঁ, কিছুই না, তুমি যে রুমটাতে আছো যে কোনো একটা কর্নারে তাকাও। যেমন আমি এই যে রুমটাতে তোমার যে স্টুডিওতে ক্লাস নিচ্ছি আমি ওই কর্নারে তাকালাম, দেখো 3 দিকে 3টে রেখা চলে গেছে, একটা হলো আমার নিচের দিকে, একটা হলো আমার ডান দিকে, একটা হলো আমার বাম দিকে। হ্যাঁ, 3টা কর্নার চলে গেছে। এই 3টা কর্নার একে অপরের সাথে 90 ডিগ্রিতে আছে। হ্যাঁ, পি অরবিটালগুলো কিন্তু এরকম 90 ডিগ্রিতে থাকে। ওই যে তুমি যখন তাকাবো অল পি অরবিটালস ফুললি যখন দেওয়া আছে, এই পিএক্স পিওয়াই পিজেড, আমাদের বোর্ড তো 2 ডাইমেনশনাল। হ্যাঁ, আমাদের টিভি স্ক্রিনটা 2 ডাইমেনশনাল, এখানে আমি 3 ডাইমেনশনাল তোমাকে দেখাতে পারবো না। সো তোমাকে কর্নারে তাকাতে হবে। কর্নারে তাকালে তুমি 3টা অ্যাঙ্গেল বা 3টা অক্ষ যে 90 ডিগ্রিতে থাকা সম্ভব এটা তুমি পেয়ে যাচ্ছ। এই পি অরবিটাল
অরবিটালগুলো সত্যিকার অর্থে হলো এই তিনটা অক্ষ বরাবর থাকে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি, এই জন্যই আমরা বলি পি অরবিটালের হলো ডিরেকশনাল প্রপার্টি আছে। কি প্রপার্টি? আবার বলছি আমি, পি অরবিটালের ডিরেকশনাল প্রপার্টি আছে। ঠিক আছে, মানে এরা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, আমরা যদি আবার একটু বোর্ডে তাকাই, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যেই যে এখানে কিন্তু তিনটা বন্ধন 2 3 4 2 3 4 এই তিনটা বন্ধন তৈরির সময় কিন্তু পি অরবিটাল ইউজ হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি 2 নম্বর বন্ধন, 3 নম্বর বন্ধন এবং 4 নম্বর বন্ধনের যে মধ্যবর্তী কোণ এগুলো হওয়া উচিত 90 ডিগ্রি, কারণ পি অরবিটালের ডিরেকশনাল প্রপার্টি আছে। এস অরবিটালের কোনো ডিরেকশনাল প্রপার্টি নাই। ঠিক আছে, এটা হলো সব দিকে এটা স্ফেরিক্যাল। ওই যে দেখো এস অরবিটালে একটা দেখানো আছে স্ক্রিনে, হ্যাঁ, এটা স্ফেরিক্যাল, সব দিকেই সেম। সো এটাকে আমরা বলতে পারি না এটা কোন ডিরেকশনে আছে। এটাকে এস অরবিটালের তোমার কিন্তু এমসিকিউ আসতে পারে, কোন অরবিটালটির ডিরেকশনাল প্রপার্টি নাই। ঠিক আছে, তাহলে তোমাকে আনসার করতে হবে এস অরবিটাল। পি অরবিটালের ডিরেকশনাল প্রপার্টি আছে, হ্যাঁ, মানে ডিরেকশন মানে দিক নির্দেশক ধর্ম আছে। হ্যাঁ, যেমন পি অরবিটাল পি এক্স পি ওয়াই পি জেড একে অপরের সাথে 90 ডিগ্রিতে আছে। কিভাবে বুঝলো? ওই যে তুমি কর্নারে তাকালেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের মিথেনের মধ্যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই যে দেখো হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন 2 এবং 3 নম্বর বন্ধনের মধ্যে যে কোণ সেটা হওয়া উচিত 90 ডিগ্রি, তাই না? আবার খেয়াল করো 3 এবং 4 নম্বর বন্ধনের যে মধ্যবর্তী কোণ সেটা হওয়া উচিত 90 ডিগ্রি। তাহলে এখানে তিনটা বন্ধন, পি অরবিটাল তিনটা দিয়ে যে তিনটা বন্ধন হয়েছে সমযোজী বন্ধন অনুযায়ী সেই কোণগুলো হওয়া উচিত 90 ডিগ্রি। ক্লিয়ার? সমালোচনাটা বুঝতে পেরেছো তো? ওকে, দেখো আমি যদি পরের স্লাইডে যাই, ওই যে দেখো আগে আমরা যেটা বলেছিলাম যে বিভিন্ন অরবিটালের জন্য সিগমা বন্ধনের শক্তি ভিন্ন ভিন্ন। তাহলে আমরা দুইটা সমালোচনা করলাম, এই দুইটা সমালোচনা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, খেয়াল করো আমরা শিখলাম কি এই পর্যন্ত সমালোচনা দুইটা দাঁড় করালাম। একটা সমালোচনা হলো যে মিথেনের যে 4টা বন্ধন আছে 4টা বন্ধনের শক্তি সমান হওয়া উচিত না, সমতুল্য হওয়া উচিত না সমযোজী বন্ধন অনুযায়ী। ক্লিয়ার? আর হলো যে 3টা বন্ধন কোণ হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণ যেইগুলো সৃষ্টিতে হলো পি অরবিটাল ইউজ হয়েছে সেখানে বন্ধন কোণ হওয়া উচিত 90 ডিগ্রি, তাই না? এই যে পি অরবিটালের যদি আমরা তাকাই, এই যে পি অরবিটালের চেহারাটা যদি আমরা দেখতে পাই, কারণ একটা পি অরবিটাল আরেকটার সাথে 90 ডিগ্রি কোণে আছে, যেই 3টি বন্ধন তৈরিতে পি এক্স পি ওয়াই পি জেড ব্যবহৃত হয়েছে ওদের মধ্যবর্তী কোণ হওয়া উচিত 90 ডিগ্রি। বাট আমরা জানি মিথেনের বন্ধন কোণ হলো 109 ডিগ্রি 28 মিনিট, মিলছে না। তাহলে এই যে দুইটা বিষয় সমযোজী বন্ধন ফেইলিউর হলো ব্যাখ্যা করতে, এই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য আমাদের কাছে 1931 সালে বিজ্ঞানী লিনাস পাউলিং, ইংলিশ অনেকে বলে লাইনাস পাউলিং, তুমি যেটাই বলো অসুবিধা নাই। হ্যাঁ, আমিও পাউলিং বলতে বেশি অভ্যস্ত, কিন্তু বাংলায় লিখলে দেখে এটা চলে আসে। আমি গুগল ট্রান্সলেটে দিয়েছি, দিয়ে দেখলাম যে ওখানে আসলো লিনাস পাউলিং। হ্যাঁ, আমি সেটাই লিখলাম, জানি না তোমাদের বইতে কি আছে, আমি ওগুলো দেখি নাই তোমাদের বইগুলোতে। হ্যাঁ, ওকে, তাহলে লিনাস পাউলিং বলো আর লাইনাস পাউলিং বলো, যেটাই বলো বললেই হলো, কোনো সমস্যা নাই। কোশ্চেনে যেটা থাকে তুমি সেটা ফলো করবা। ওকে, আচ্ছা, উনি 1931 সালে এই সংকরণ বিষয়টা নিয়ে আসলেন। ঠিক আছে, সংকরণ বিষয়টা কি? সংকরণ বিষয়টা হলো আসলে খিচুড়ি, আর কিছুই না। আমাদের বাংলা কথায় বললে সংকরণ হলো খিচুড়ি। খিচুড়িটা কি? খিচুড়িটা হলো, খেয়াল করো, ধরো আমি এই যে আমাদের এখন প্যান্ডেমিক সিচুয়েশন যখন স্টার্ট হয় আমাদের দেশে, মার্চে বিশেষ করে তোমাদের কলেজ স্কুল সব বন্ধ হয়ে গেল, হ্যাঁ, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। তখন মানুষজন হলো সবাই বাসার ভিতরে ছিল, কাজকর্ম নাই, সরকার নিষেধ করে দিল। অনেকেই কিন্তু আমাদের মধ্যে দরিদ্র আছে, সবার আর্থিক অবস্থা সেম না, তাদেরকে আমরা আমাদের সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করেছি। একই সাথে আবার ছিল বন্যা, হ্যাঁ, সব কিছু মিলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। ওকে, ওই সময় আমরা সবাইকে সাহায্য করার চেষ্টা করেছি। বাঙালি যেহেতু ভাত খেতে অভ্যস্ত, আমরা সবাই সাহায্যের ক্ষেত্রে কি করি? বেশিরভাগই অনেকেই করি কি, চাল ডাল দিয়ে দেই, তাই না? চাল ডাল দিয়ে দেই। এখন খেয়াল করো, চাল তুমি যদি রান্না করো একটা খাদ্য, ভাত পাই আমরা, তাই না? আচ্ছা, আবার ডাল আমাদের দেশে একটা জনপ্রিয় খাদ্য। হ্যাঁ, ওকে, আমরা ডাল যদি আলাদা করে রান্না করি এটা একটা খাদ্য, দুইটার কিন্তু দুই রকম টেস্ট, তাই না? এখন ধরো আমি দুইটা ফ্যামিলিকেই চাল ডাল দিলাম, যে চাল ডাল নির্দিষ্ট পরিমাণ চাল ডাল 2টা প্যাকেটে করে 2টা ফ্যামিলিকে দিয়ে আসলাম। একটা ফ্যামিলি বলল আজকে চাল এবং ডাল ভালোই খেলাম, আরেকটা ফ্যামিলি বলল আমাকে একটা খাদ্য দেওয়া হয়েছে। এখন খেয়াল করো তো, আমি তো 2 ফ্যামিলিকেই সেম প্যাকেট 2টা দিলাম, তাহলে আরেক ফ্যামিলি বললো একরকম টেস্ট পেয়েছে, একটা ফ্যামিলি বললো একরকম টেস্ট পেয়েছে, আরেকটা ফ্যামিলি বললো 2 রকম টেস্ট পেয়েছে 2 প্যাকেট থেকে। ঠিক আছে, ওকে, তাহলে
যখন বলবে 2 রকম টেস্ট পেয়েছে তখন আমরা বুঝবো সে হলো ভাত আলাদা করে রান্না করেছে, চাল আলাদা করে রান্না করেছে, করে দুইটা আলাদা আলাদাভাবে খেয়েছে, 2 রকম টেস্ট পেয়েছে। কিন্তু যেই ফ্যামিলিটা বললো যে আমি একটা খাদ্যের টেস্ট পেয়েছি, তাহলে আমরা বুঝবো ও আচ্ছা, তাহলে ও কি করেছে, খিচুড়ি রান্না করেছে। হ্যাঁ, খিচুড়ি রান্না দুইটাকে একসাথে করে যদি রান্না করা হয় একটা খাদ্য হয়ে গেছে এখন, সো একটাই টেস্ট পাবে সে, চাল আর ডাল মিলিয়ে একটা মিক্সড টেস্ট পাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা হলো সেই আগের পিছনের স্লাইডে চলে যাই, একদম গতদিনের প্রথমটায়, যেখানে আমরা সমালোচনাটা করেছি। কি দেখলাম, এস অরবিটাল পি অরবিটাল আলাদা আলাদাভাবে যদি হাইড্রোজেনের এস অরবিটালের সাথে অধিক্রমণ করে তাহলেই দুনিয়ার যত সমস্যা দাঁড়ায়। এখন আমরা যদি এগুলাকে এমন একটা ব্যবস্থা করতে পারি, আলাদা আলাদা অরবিটাল রাখবো না, ওই চাল আর ডাল আলাদা আলাদা রাখবো না, আমরা দুটাকে একসাথে মিশিয়ে ফেলবো। হ্যাঁ, এই যে আমাদের এখানে যতগুলো এস এবং পি অরবিটাল আছে কার্বনের, যে 2s কার্বনের সমযোজী বন্ধনে অংশগ্রহণ করেছে কোন অরবিটালগুলো তাকাও, আমি স্লাইডে দেখিয়ে রেখেছি, 2s1 2px1 2py1 2pz1। ঠিক আছে, এই 4টা অরবিটাল হলো সমযোজী বন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা করব কি, এই 4টাকে একসাথে নিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো। ক্লিয়ার? তাহলেই আমাদের কিন্তু সংকরণ হয়ে যাবে। কি ক্লিয়ার হয়েছে? যে আমরা কি করব, আলাদা আলাদাভাবে থাকতে দিব না, চাল আর ডালকে আলাদা আলাদাভাবে থাকতে দিব না। আলাদা আলাদাভাবে থাকলেই আমাদের সমযোজী বন্ধনে হলো অনেক কিছু ব্যাখ্যা করতে পারে না মিথেনের। এই যে আমরা দুইটা লাল কালি দিয়ে লিখে রেখেছি, এই দুইটা বিষয়কে ব্যাখ্যা করতে পারে না। তাহলে আমরা করব কি, এই S2S1 2px1 2py1 2pz1 কোন মৌলের, কার্বনের। হ্যাঁ, এই কার্বনের এই 4টা অরবিটালকে আমরা হলো একসাথে মিশিয়ে ফেলবো। হ্যাঁ, এটাকেই বলবো আমরা সংকরণ। ক্লিয়ার হয়েছে? আসলে সংকরণ কি, আসলে 2 বা ততোধিক অরবিটালের মিশানোর প্রক্রিয়াটাকেই হলো আমাদের কি বলবো, খিচুড়ি বা আমাদের সংকরণ। ঠিক আছে, এই হলো আমাদের খিচুড়ি আজকে আমরা যেটা খাবো ফুল ক্লাসে। তাহলে তোমাকে যদি এখন বলা হয় সংকরণ বিষয়টা কি, তাহলে তুমি বলবা কাছাকাছি শক্তি সম্পন্ন। আমি একটু লিনাস পলিং এর ডেফিনেশনটাই চলে যাই, খুব ইজি। কাছাকাছি শক্তি সম্পন্ন, এই যে লিনাস পলিং। হ্যাঁ, বাস্তবে আমরা বলেছি, দেখো বাস্তবে যে মিথেন, সেখানে হলো সবগুলো বন্ধনেরই এনার্জি সমতুল্য, সবগুলোরই এনার্জি সমান, 415 কিলো জুলের মতো। এক এক বইতে একটু হেরফের হতে পারে, এটা নিয়ে অত কনফিউশনে পড়ে যেও না। হ্যাঁ, বাট তোমাকে মাথায় রাখতে হবে মিথেনের যে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন আছে সবগুলোরই শক্তি সমতুল্য বা ইকুইভ্যালেন্ট। ওকে, 2 নম্বর কথা হলো এখানে যে 4টা বন্ধন কোণ আছে, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, সরি, ওকে, এই 4টা বন্ধন কোণের মান হলো 109 ডিগ্রি 28 মিনিট। 90 ডিগ্রি পাচ্ছ না। হ্যাঁ, সবগুলো বন্ধনেরই কোণ। তার মানে কি, আলাদা আলাদা কোনো অরবিটাল এখানে অংশগ্রহণ করছে না। আলাদা আলাদা এস অরবিটাল বা পি অরবিটাল, অ্যাটমিক অরবিটাল আমরা যেটাকে বলি, পরমাণুর অরবিটাল যেটা, সেটা অংশগ্রহণ করছে না। মিক্স আপ হয়ে এরা হলো একই রকম অরবিটাল হয়ে বন্ধনে অংশগ্রহণ করে। ঠিক আছে, যেটা সংকরণ বলে, যেটা সমযোজী বন্ধন বলে না। ঠিক আছে, এই জন্যই আমরা হলো 1931 সালে লিনাস পলিং এই সংকরণকে নিয়ে আসলেন। ঠিক আছে, এখন তোমার জানতে হবে সংকরণ কি। সংকরণ হলো খিচুড়ি রান্না করার যে প্রক্রিয়া, যে সিস্টেম, প্রসেস, যেই প্রসেসে তুমি খিচুড়ি রান্না করো, এই পদ্ধতিটার নাম হলো সংকরণ। ঠিক আছে, অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন আমরা ইংলিশে বলি। হ্যাঁ, সংকরণ। তাহলে সংকরণ কি, কাছাকাছি শক্তি সম্পন্ন। ও আচ্ছা, খিচুড়ি যখন রান্না করবা তুমি কি বলা হয়, 5 কেজি চাল আর 1 কেজি পাথর মিলিয়ে রান্না করা শুরু করলে হবে না, কারণ পাথর জীবনেও সিদ্ধ হবে না। তোমাকে রান্না যখন করবা এমন 2টা আইটেমকে নিতে হবে যেটা সিদ্ধ হয় কাছাকাছি সময়ে। চাল আর ডাল মোটামুটি কাছাকাছি সময় সিদ্ধ হয়, এই জন্য তোমাকে বলতে হবে সংজ্ঞায়, কাছাকাছি শক্তি সম্পন্ন। 2s নিলা আর 7p নিলা, তাহলে কিন্তু হবে না, এনার্জি গ্যাপ অনেক বেশি। ঠিক আছে, নিতে হবে কি, যাদের এনার্জি কাছাকাছি, প্রায় কাছাকাছি বা সমান হলে তো বেস্ট। ওকে, তাহলে আমরা বলবো কাছাকাছি শক্তি সম্পন্ন 2 বা ততোধিক অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত করে সমান সংখ্যক নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অরবিটাল সংকরণ। টেনশনে পড়ে যেও না, তোমাকে এটা লিখতে হবে না। হ্যাঁ, অনলাইন ক্লাস সব কিছু থাকবে, আমার ভয়েসটা থাকবে, ইভেন আমি পরের স্লাইডে লিখেও দিয়েছি। হ্যাঁ, শুধু আমার কথা মনোযোগ দিয়ে শোনো, ব্যস্ত হয়ে পড়ো না। ঠিক আছে, ব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। এই আজারে ব্যস্ততা দিয়ে অতিরিক্ত আগ্রহ দেখে আমরা হলো আমাদের লাইফটাকে নষ্ট করি। কোনো কিছু দেখলেই বাঙালি খালি হুজুগে লাফায়। ঠিক আছে, তোমাকে ওগুলো হলে হবে না, আসল জিনিসটা কি ওটা রিয়েলাইজ করতে হবে। এটাই হলো সায়েন্সের স্টুডেন্টদের কাজ। ওকে, আচ্ছা, তাহলে আবার বলছি আমি, শুনে নাও। আমাদের কার্বনের ক্ষেত্রে 4টা অরবিটাল ছিল, 2s 2px 2py 2pz। এই 4টাকে আমরা এখন মিশিয়ে ফেলবো। 2s এবং 2p এর এনার্জি প্রায় সমান, কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি শক্তি সম্পন্ন। ওকে, এই কাছাকাছি শক্তি সম্পন্ন 2 বা ততোধিক অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত করে সমান সংখ্যক নতুন অরবিটাল আমি মিশাবো 4টা, নতুন অরবিটাল হবে 4টা। আমি যদি 1 কেজি চাল আর 3 কেজি ডাল নিয়ে খিচুড়ি রান্না করি, আমরা কি এরকম করি নাকি যে চাল 1 কেজি ডাল 3 কেজি? না,
আমরা কি করি, ডাল দেই 1 কেজি, চাল দেই হলো 3 কেজি। আমাদের এখানে s অরবিটাল একটা আর p অরবিটাল হলো 3টা। এই যে 4টা অরবিটালকে মিশালাম, মিশানোর ফলে আমার নতুন অরবিটালও হবে কয়টা, 4টা। তুমি যতটা অ্যাটমিক অরবিটাল মিশাবা শঙ্কর অরবিটাল হবে ততটা। ক্লিয়ার? এই জন্য আমরা সংজ্ঞায় বলি কাছাকাছি শক্তি সম্পন্ন 2 বা ততোধিক অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমান সংখ্যক নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় শঙ্করণ। এবার আমি পরের স্লাইডে যাই, যেন তুমি আমার যে সংজ্ঞা যেটা বলেছি এটা তুমি স্লাইডে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, তোমাকে কিছু লিখতে হবে না, এখান থেকে দেখে পরে লিখে নিও। হ্যাঁ, এখন শুধু শুনো আমার কথাটা। তাহলে শঙ্করণ হলো খিচুড়ি রান্নার প্রক্রিয়া, 2 বা ততোধিক অরবিটাল মিশ্রিত করার প্রক্রিয়া বা প্রসেস, এটা হলো শঙ্করণ। আর খিচুড়িটাকে আমরা কি বলবো, যেটা আমি খাবো, হ্যাঁ, সেটাকে বলবো হলো শঙ্কর অরবিটাল। ঠিক আছে, আবার বলছি, আমাদের এখানে শঙ্করণ মিক্স আপ করার পর যে নতুন অরবিটাল হবে সেটাকে বলবো আমরা শঙ্কর অরবিটাল। ক্লিয়ার? এখন আসো, যেমন দেখো এখানে হলো 4টা অরবিটাল আছে, 2s1, 2px1, 2py1, 2pz1। তাহলে অরবিটাল কোনগুলো? অরবিটাল হলো 2s, তারপর একটা 2px, তারপর একটা 2py, তারপর একটা 2pz। তাহলে 1টা কি? 1 হলো ওই অরবিটালে কয়টা ইলেকট্রন আছে সেটা। আবার বলছি, তাহলে আমাদের এখানে অরবিটাল 4টা, একটা হলো 2s, 2px, 2py, 2pz, যেগুলো দিয়ে সমযোজী বন্ধন গঠন করেছিলাম ঠিকই, বাট মিথেনের অনেকগুলো বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে পারি নাই। এখন আমরা এটাকে আর আলাদা আলাদাভাবে থাকতে দিব না, ওকে নিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো। ওকে, করার পর নতুন অরবিটালও হবে 4টা। সেটার নাম কি হবে? তুমি খেয়াল করো, তুমি মিথেনকে ব্যাখ্যা করার জন্য আমি একটু পরে বলবো কেন আমি 4টাকে মিশালাম। সব জায়গায় কিন্তু কার্বনের বন্ধন ব্যাখ্যা করার জন্য 4টা মিশানোর প্রয়োজন নাই, আমি বলবো কেন 4টা মিশালাম, আগে বিষয়টা বুঝিয়ে নেই। হ্যাঁ, ওকে, যেহেতু আমি এখানে 4টা অরবিটালকে মিশিয়েছি, খেয়াল করো 4টা অরবিটালকে মিশিয়েছি, তাহলে নতুন অরবিটালের নাম কি হবে? আমি কিন্তু একটা s আর 3টা p অরবিটাল নিয়েছি। খেয়াল করো, 2s নিয়েছি আর 2px, 2py, 2pz। তাহলে p অরবিটাল নিয়েছি 3টা, s অরবিটাল একটা, s একটা, p 3টা। এই জন্য নতুন অরবিটালের নাম হয়ে গেছে sp3। আমি যদি বোর্ডে সামান্য একটু লিখি, এই যে sp3, এটা হলো নতুন অরবিটালের নাম। ঠিক আছে, এখন আমি তো বলছি তুমি যতটা পারমাণবিক অরবিটাল মিশাবা ততটা হলো শঙ্কর অরবিটাল পাবা। তুমি যেহেতু 4টা পারমাণবিক অরবিটাল মিশিয়েছো, 2s, 2px, 2py, 2pz, এই 4টা, 2s, 2px, 2py, 2pz, এই 4টা মিশিয়েছো, সো নতুন অরবিটালও পাবা 4টা। এখন কোশ্চেন হলো নতুন অরবিটালের নাম কি? যেমন চাল আর ডাল রান্না করলে নতুন খাদ্যের নাম হয় খিচুড়ি, এখানে নতুন অরবিটালের নাম কি হবে? তুমি যেহেতু একটা s 3টা p মিশিয়েছো, নতুন অরবিটালের নাম হবে sp3। আমি বলছি যতটা অরবিটাল মিশাবা নতুন অরবিটালও অতটা হবে। তাহলে sp3 তুমি 4 বার লিখবা। ঠিক আছে, এই যে sp3, sp3, sp3 আমি 4 বার লিখলাম, খেয়াল করো। ক্লিয়ার? আমি 4 বার লিখেছি sp3, 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 কারণ sp3 শঙ্কর অরবিটাল হয় 4টা, একটা s 3টা p মিশালাম, মোট 4টা অরবিটাল মিশালে নতুন অরবিটাল হবে 4টা। এটা একটা নতুন অরবিটাল, এটা একটা নতুন অরবিটাল, এটা একটা নতুন অরবিটাল, এটা একটা নতুন অরবিটাল। ইলেকট্রন আগের মতোই থাকবে, 4টা অরবিটাল প্রতিটিতে একটি একটি করে ইলেকট্রন ছিল, এখানেও একটি একটি করে ইলেকট্রন থাকবে। তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। এখন যে খিচুড়ি আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি এটার নাম হয়ে গেল sp3। ক্লিয়ার? এই খিচুড়ির নাম sp3। এখন আসো তুমি দেখো, প্রত্যেকটা অরবিটালের আগে আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থাকে। আমাদের যে কার্বনের যে পারমাণবিক অরবিটাল ছিল এটার সামনে 2s, পরেরটার সামনে 2px, তারপরেরটা দেখো 2py, তারপরেরটা দেখো 2pz, প্রত্যেকটার সাথেই 2 আছে। সো তুমিও এখানে 2 লাগিয়ে দিবা, 2sp3, 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 2sp3। আমি যেহেতু মিথেন ব্যাখ্যা করব এই জন্য 2sp3 লাগিয়েছি। খিচুড়ি রান্না করে আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই প্রসেসটার নাম, মিক্স আপ করার পদ্ধতিটার নাম হলো শঙ্করণ। আর মিক্স আপ করার পর আমি যে নতুন অরবিটাল পেলাম এটাকে বলা হয় শঙ্কর অরবিটাল। ক্লিয়ার? তাহলে শঙ্করণ কি, শঙ্কর অরবিটাল কি, কেন আসলো, এটুকু পর্যন্ত আমি ক্লিয়ার করলাম। ক্লিয়ার? ওকে, এবার আসো তুমি যদি এখন দেখো আলাদা আলাদা কোনো অরবিটাল নাই, সবগুলো সেম হয়ে গিয়েছে। এখন যদি তুমি হাইড্রোজেনের 1s1 নাও, প্রথম হাইড্রোজেনের 1s1, তারপরে একটা 1s1, তারপরে একটা 1s1, তারপরে একটা 1s1, মিথনে যে 4টা হাইড্রোজেন, তাহলে দেখো সেম অধিক্রমণটা সেম, 1s1 2sp3 1, 1s1 2sp3 1, 1s1 2sp3 1। আমাদের সবগুলো বন্ধন একই রকম বিশিষ্ট অরবিটালের অধিক্রমণের ফলে সৃষ্টি হলো। তাহলে শক্তি ভিন্ন হওয়ার কোনো উপায় আছে?
কোনো উপায় নাই। ঠিক আছে, এই জন্যই বাস্তবের মিথনের সবগুলো বন্ধনের এনার্জি সমান। যেটা কে ব্যাখ্যা করতে পারলো? সংকরণে, যে মিক্স আপ করার পর। ঠিক আছে, এই জন্যই আমরা সংকরণকে এত বস মানি এবং সেলিউট দেই। ঠিক আছে, কারণ যেটা সমযোজী বন্ধন পারে নাই সেটা ও করে দিয়েছে। ওই যে জিপি যেটা সলভ করতে পারে নাই, যে রোগের ট্রিটমেন্ট দিতে পারে নাই, স্পেশালিস্ট ডক্টর যেটা দিতে পেরেছে, সেই স্পেশালিস্ট ডক্টর হলো আমাদের এখানে সংকরণ। ক্লিয়ার? তাহলে সংকরণ কেন আগমন ঘটলো তোমাকে আগে মাথায় সেটাই ঢুকাতে হবে। এখন আসো, আমি কেন মিথেনকে ব্যাখ্যা করার জন্য আমরা নানান টাইপের সংকরণ পড়াবো তোমাদের। আমরা বলবো, ধরো কমনলি যেসব সংকরণ বলি, আমি একটু বোর্ডে লিখে আসো, এই পাশটা একটু লিখি, ওকে ফাঁকা আছে, এই পাশটা একটু তাকাও। আমরা কমনলি বলি sp সংকরণ, sp2 সংকরণ, sp3 সংকরণ, sp3d, এটাকে আবার আমরা অনেক সময় বলি অর dsp3। এটা আমি বলবো, এটা কেন তোমাদের লেভেলে একদিন এত কথা বললে মুশকিল আসলে, বুঝছো? এটা তোমাদের লেভেলে একটু কম টাচ হয়। ডি অরবিটাল আসলে অনেক সময় 3D ইউজ হয়, অনেক সময় 4D ইউজ হয়। হ্যাঁ, আমরা যখন বিভিন্ন কমপ্লেক্সের তোমার কি বলা হয় সংকরণ ব্যাখ্যা করি বা বন্ডিং ব্যাখ্যা করি, তখন অনেক সময় হলো 3Dও ইউজ হয়, 4Dও ইউজ হয়। যদি উচ্চ শক্তি স্তরে ডি ইউজ হয় তখন ডিটাকে আমরা পরে দেই, আর যদি ভিতরে ডি ইউজ হয়, 3D ইউজ হয়, তখন আমরা ডিটাকে আগে দেই। বাট দুইটা আসলে একই রকম, একটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল, তিনটা পি অরবিটাল। হ্যাঁ, আমি অর লিখলাম, ডি sp3d অথবা ডি sp3, এরকম হতে পারে সংকরণ। ওকে, তারপরে হলো sp3d2, sp3d2। কমনলি আমরা এইসব সংকরণ নিয়েই কথা বলি। অথবা তুমি লিখলা d2sp3, d2sp3। তাহলে কয় রকম সংকরণ? ধরো 1 2 3 4 5, এই 5টা নিয়ে আমরা বেশি আলোচনা করি। হ্যাঁ, ওকে, এই যে এতগুলো সংকরণ, তাহলে এখানে দেখা যাচ্ছে 2টা অরবিটাল জড়িত s এবং p, এখানে দেখা যাচ্ছে s এবং 2টা p, এখানে দেখা যাচ্ছে 4টা s এবং 3টা p, এখানে দেখা যাচ্ছে 5টা s, একটা p 3টা, d একটা। ওকে, এখানে দেখা যাচ্ছে 6টা অরবিটাল জড়িত। ওকে, এস একটা, পি 3টা, ডি 2টা, 6টা অরবিটাল জড়িত। তাহলে বিভিন্ন প্রকার সংকরণে বিভিন্ন সংখ্যা অরবিটাল জড়িত থাকে। তুমি বুঝবা কি করে কোনটা ব্যাখ্যা করার জন্য মৌলের কতটা অরবিটালটাকে মিশাতে হবে? যেমন বিষয়টা এরকম, ধরো তোমার বাসায় 2জন গেস্ট এসেছে। হ্যাঁ, ওকে, 2জন গেস্ট যদি আসে, তুমি ওকে খিচুড়ি রান্না করে খাওয়াতে চাচ্ছ, তাহলে কি তুমি এই 2জনের জন্য 2 মণ চাল রান্না করে খাওয়া ফেলবা, খিচুড়ি বানিয়ে ফেলবা? অবশ্যই না। আবার ধরো তোমার বাসায় 200 লোকের অ্যারেঞ্জমেন্ট করলা, সেদিন তুমি 2 মণ রান্না করলা, সেটা একটা হলো লজিক্যাল, তাই না? তাহলে যে কোনো পরিমাণ গেস্ট আসলেই তোমাকে 2 মণ চাল এবং ডালের খিচুড়ি রান্না করার প্রয়োজন নাই। যেমন ধরো একদিন 10 জন গেস্ট আসলো, তাহলে ওদের জন্য যে পরিমাণ খিচুড়ি করবা, একদিন 2 জন আসলো তাদের জন্য কিন্তু সেই পরিমাণ করবা না। তাহলে গেস্টের সংখ্যার উপর ভিত্তি করে আমরা খিচুড়ির পরিমাণটা কি করি? ফিক্স করি, যে কি পরিমাণ খিচুড়ি আমরা রান্না করব। ঠিক আছে, আমি কিন্তু একদম বাস্তব দিয়ে পড়াচ্ছি, তুমি ভুলে যাও কেমিস্ট্রি, তাহলে তোমার মাথায় এটা ঢুকবে। সংকরণ নিয়ে আজীবনে কোনো ভয়ই থাকবে না, বুঝছো? যে কেউ সংকরণ নিয়ে কথা বললে আমি এইসব বলে দিই, খিচুড়ি মিচুড়ি এই সে হাবিজাবি কথা বলি। হ্যাঁ, কারণ এটার সাথে সম্পর্কিত। তুমি যদি একেবারে বইয়ের পড়া ধরে ধরে আমি তোমাকে পড়াই, এই বিষয় এখানে জড়িত, তাহলে তোমার মাথায় থাকবে না। ঠিক আছে, এটাকে বাস্তবের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বললাম? এই যে আমরা 1 2 3 4 5 ক্যাটাগরির সংকরণ নিয়ে কথা বলবো। দেখা যাচ্ছে এক এক সময় এক এক পরিমাণ পারমাণবিক অরবিটালকে মিশানোর প্রয়োজন হয়। তাহলে কখন আমি 4টা অরবিটাল মিশাবো, কখন আমি 2টা মিশাবো, কখন আমি 3টা মিশাবো, কখন আমি 6টা মিশাবো, এটা ডিপেন্ড করে হলো একটা ইনফরমেশন তোমাকে জানতে হবে। সেই ইনফরমেশনটা হলো, তোমাকে এই কথাটা আমি স্লাইডে লেখা নাই, তুমি চাইলে এটা খাতায় লিখতে পারো, অথবা আমার ভিডিওর মুখ থেকে যে ভয়েসটা বলবো, সেন্টেন্সটা, এটা তুমি ভিডিওতে বারবার শুনতে পাবা। সংকর অরবিটাল সাধারণত বলে নিচ্ছি, হ্যাঁ, সাধারণত সংকর অরবিটাল পাই বন্ধন গঠন করে না, সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে, এই যে দেখো, এই মেসেজটা তোমাকে জানতে হবে। কি? আবার বলছি, সংকর অরবিটাল, এই যে নতুন অরবিটাল সৃষ্টি করলাম আমি, হ্যাঁ, সংকর অরবিটাল সর্বদা সিগমা বন্ধন গঠন করে। ঠিক আছে, সংকর অরবিটাল পাই বন্ধন গঠন করে না। আবার বলছি, একটা নীতিবাক্য, আমরা যেরকম বলি না সদা সত্য কথা বলবো, হ্যাঁ, ওই যে ওরকম নীতিবাক্য কেমিস্ট্রির, কি? যে সংকর অরবিটাল সর্বদা সিগমা বন্ধন গঠন করে। আবার বলছি, সংকর অরবিটাল সর্বদা সিগমা বন্ধন গঠন করে। আবার বলছি, সংকর অরবিটাল সর্বদা সিগমা বন্ধন গঠন করে। কারণ এটাই হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার তুমি মিথেনের দিকে তাকাও, বোর্ডে তাকাও, দেখো তো মিথেনে যে কার্বন, আমরা তো কার্বনের সংকরণ নিয়ে কথা বলছি আজকে। মিথেনে যে কার্বন আছে ওর চারপাশে দেখো তো কয়টা সিগমা বন্ধন আছে? 4টা সিগমা বন্ধন আছে। ক্লিয়ার? কোনো পাই বন্ধন। আবার তুমি এরকমও বলতে পারো কথাটাকে ঘুরিয়ে, সংকর অরবিটাল কোনো পাই বন্ধন গঠন করে না। ক্লিয়ার?
সংকর অরবিটাল কোনো পাই বন্ধন গঠন করে না, এটাও বলতে পারো। ওকে ফাইন, এখানে আমরা দেখছি কোনো পাই বন্ধন নাই, সবগুলোই কি বন্ধন কার্বনের? সিগমা বন্ধন, ঠিক আছে। ওকে, যেহেতু এখানে সবগুলোই সিগমা বন্ধন, এখন আমাকে 4টা সিগমা বন্ধন গঠন করাতে হবে মিথেনকে ব্যাখ্যা করার জন্য, তাই না? ওকে, 4টা সিগমা বন্ধন গঠন ব্যাখ্যা করার জন্য আমার 4টা সংকর অরবিটাল লাগবে। কয়টা সংকর অরবিটাল? 4টা। এবার তুমি নিজেকে কোশ্চেন করো, কোন ক্ষেত্রে 4টি, কোন সংকরণের ক্ষেত্রে 4টি সংকর অরবিটাল পাওয়া যায় যদি sp3 সংকরণ ঘটাও? কিন্তু 4টা অরবিটালকে মিশিয়েছো, সংকর অরবিটাল হবে 4টা। যেমন sp যদি আমি বলি, বোর্ডে তাকাও, sp বলেছি, s 2টা অরবিটালকে মিশিয়েছি, তাহলে sp অরবিটাল কয়টা? 2টা। sp সংকর অরবিটাল 2টা। sp3 সংকর অরবিটাল কয়টা? 3টা। sp2 sp2 হয়ে গেছে 3টা। হ্যাঁ, এরকম। তাহলে sp3 কয়টা? 4টা। তাহলে তুমি বুঝতেই পারছো, যেহেতু মিথেনে কার্বনের চারপাশে 4টি সিগমা বন্ধন রয়েছে, তাহলে আমাকে মিথেনে কার্বনের বন্ধন ব্যাখ্যা করার জন্য 4টি সংকর অরবিটাল প্রয়োজন। এখন কোশ্চেন হলো, কোন সংকরণের ক্ষেত্রে 4টি সংকর অরবিটাল পাওয়া যায়? আনসারটা কি? sp3 ক্ষেত্রে তুমি 4টা পাবা। sp3 4বার লিখি আমরা, sp3, ঠিক আছে। এই যে 4টা সংকর অরবিটাল পেয়ে গেলাম, এই জন্য আমি ওখানে 4টা মিশিয়েছি, ঠিক আছে। আমি যখন একটু পরে ইথিলিনে চলে যাব, তখন কিন্তু আর 4টা মিশাবো না। ওই যে আমি দেখবো যে কার্বনের সঙ্গে কয়টি সিগমা বন্ধন গঠন করাতে হবে, হ্যাঁ, অতটা সংকর অরবিটাল আমি সৃষ্টি করব। যে সংকরণের ক্ষেত্রে ওটা প্রয়োজন সেটাই আমি বিবেচনা করব। ক্লিয়ার? তাহলে আবার কোশ্চেন করছি যে কেন আমি মিথেনের ক্ষেত্রে 4টা অরবিটালকে মিশিয়েছি, হ্যাঁ, একটা s 3টা p কে মিশিয়েছি, কারণ আমাকে কার্বনের চারপাশে 4টি সিগমা বন্ধন গঠন করাতে হবে, ঠিক আছে। 4টি সিগমা বন্ধন গঠন করানোর জন্য 4টি সংকর অরবিটাল প্রয়োজন, ঠিক আছে। এখন কোশ্চেন হলো, কোন সংকরণের ক্ষেত্রে 4টি সংকর অরবিটাল পাওয়া যায়? সেটা হলো sp3 সংকরণের ক্ষেত্রে। ক্লিয়ার? এই জন্যই আমরা বলে দিব যে মিথেনে কার্বনের সংকরণ হলো sp3। ক্লিয়ার? এবার আসো, মিথেন থেকে এবার পুরো কার্বনের জগতে চলে যাই আমরা। হ্যাঁ, এখন আর ছোট্ট জগতে থাকবো না, এখন আমরা বড় জগতে চলে যাই। যে সকল যৌগে কার্বনের সঙ্গে সবগুলোই সিগমা বন্ধন থাকে, সবগুলো বলতে আমি বোঝাচ্ছি 4টা বন্ধনের 4টাই। আবার ওই যে যেমন গতদিন আমাকে অনেকে কোশ্চেন করেছো যে স্যার কার্বন ডাইঅক্সাইডের বন্ধনটা একটু ব্যাখ্যা করেন, কার্বন মনোক্সাইডের বন্ধনটা একটু ব্যাখ্যা করেন। এটা ক্রিটিক্যাল, আমি এক লাভে তো ক্রিটিক্যালটা যেতে পারি না, আজকের লেকচারে পারবো না, কালকে তোমাদের এই দুটো দেখাতে পারবো আমি, ঠিক আছে। ওকে, কার্বন মনোক্সাইডে কিন্তু আবার আলাদা। কার্বন মনোক্সাইডটা একটু দেখেই নেই তোমাদের, তাহলে কনফিউশন একটু দূর হবে। কার্বন মনোক্সাইডের বন্ধন কিন্তু এরকম, হ্যাঁ, আরেকটা হলো এই যে অ্যারো চিহ্ন, হ্যাঁ, এখানে কিন্তু 3টা বন্ধন, অক্সিজেনের উপর প্লাস, কার্বনের উপর মাইনাস, 2 জোড়া মুক্ত জোড়। দেখতে পেয়েছো তো কত ক্রিটিক্যাল? এটা এক্সেপশনাল, এটা আমি পরে বলবো এটার ব্যাখ্যা, হ্যাঁ, কালকে হয়তো বা কালকে তোমাদেরকে এটা যেতে পারবো, আজকে পারবো না ওটাতে যেতে। ওকে, কার্বন মনোক্সাইড বাদ দাও, আমরা কোনো যৌগ পাবা না। নর্মালি কার্বনের এমন যৌগ পাওয়া যাবে না যেখানে কার্বনের উপর মুক্ত জোড় ইলেকট্রন আছে, কার্বন মনোক্সাইডে কিন্তু এটা আছে, হ্যাঁ, আমরা ওটা ওখানে এক্সপ্লেইন করব। কার্বন মনোক্সাইড বাদ দিয়ে তুমি যদি দুনিয়ার অন্য কার্বনের যৌগতে তাকাও, সব ক্ষেত্রেই দেখতে পাবা তুমি কার্বন হলো 4টা বন্ধন গঠন করে। কয়টা? 4টা। ওকে, সেই 4টা বন্ধন যদি তুমি ব্যাখ্যা করতে চাও, যদি তুমি দেখো এই 4টা বন্ধন 4টাই সিগমা বন্ধন, অর্থাৎ আমি আবার বলছি, কোন যৌগতে কার্বন sp3 সংকরণ অবস্থায় থাকে এটা বোঝার উপায় কি? কার্বনের চারপাশে যদি 4টাই সিগমা বন্ধন থাকে, কোনো পাই বন্ধন না থাকে, যদি কোনো যৌগ দেখতে পাও যেখানে কার্বনের চারপাশে 4টা সিগমা বন্ধন আছে, কোনো পাই বন্ধন নাই, হ্যাঁ, তাহলে সেই কার্বনটা হবে sp3 সংকরণ। এই যে মিথেনের খেয়াল করো, সবগুলোই 4টা বন্ধনই সিগমা বন্ধন, কোনো পাই বন্ধন নাই, তাই না? যেমন এখানে যদি তুমি তাকাও, দেখতেই পাচ্ছ একটা সিগমা 2টা পাই। আমরা গতদিন বলেছিলাম নাইট্রোজেনেরটা ব্যাখ্যা করতে গিয়ে, এই যে নাইট্রোজেনের মধ্যে 3টা বন্ধন, আমরা বলেছিলাম এর মধ্যে একটা হলো সিগমা, বাকি 2টা হলো পাই, কারণ একটাই একটা দেশে প্রধানমন্ত্রী থাকে। অনেকে আমাকে পরে ক্লাস শেষে কোশ্চেন করেছে যে স্যার এখানে একটা সিগমা কেন, বাকি 2টা পাই কেন? আমি ফান করে ওদেরকে আনসারও দিয়ে দিয়েছি যে আমাদের বাংলাদেশে কেন একজন প্রধানমন্ত্রী অনেকগুলো মন্ত্রী, তাই না? সিগমা হলো অনেক শক্তিশালী বন্ধন, প্রধানমন্ত্রী এই সমতুল্য, প্রধানমন্ত্রী একটা দেশে একজনই থাকে, আমরা বলেছি সেটা। ওকে, তাহলে আমরা এখন আসো এটাতে আসি, আমরা না কথা বাড়াই, যে যদি কোনো যৌগে দেখতে পাই কার্বনের সঙ্গে 4টাই সিগমা বন্ধন, কোনো পাই বন্ধন নাই, হ্যাঁ, তাহলে আমরা বলবো সেই কার্বনটা হলো sp3 সংকরিত কার্বন, ঠিক আছে। sp3 বা এই কার্বনের সংকরণ অবস্থা হলো sp3। ক্লিয়ার? তাহলে sp3 সংকরণ কি এটুকু বুঝলা, সংকরণ কি এটা বুঝলাম। আবার বলছি, আমি এইটুকু পর্যন্ত রিভিউ করে নেই যে সংকরণ হলো, আমরা বলছি
বলছি দুই বা কাছাকাছি শক্তি সম্পন্ন দুই বা ততোধিক অরবিটাল মিশ্রিত করে সমান সংখ্যক নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়া। অর্থাৎ আমি যদি 4টা অ্যাটমিক অরবিটালকে মিশাই 4টা নতুন অরবিটাল বানাবো, এই প্রক্রিয়াটার নাম হলো আমাদের সংকরণ। আর নতুন অরবিটালগুলোর নাম হবে আমাদের সংকর অরবিটাল। এই যে 2sp3 একটা সংকর অরবিটাল, 2sp3 আরেকটা সংকর অরবিটাল, এই 2sp3 আরেকটা সংকর অরবিটাল, এই 2sp3 আরেকটা সংকর অরবিটাল। ক্লিয়ার? এরা যখন হাইড্রোজেনের সাথে প্রত্যেকটা 1s1 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 এরা যখন তোমার কি করলো, অধিক্রমণ করলো, তখন 4টা বন্ধনেরই শক্তি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন আসো আমরা একটু যাই sp3 সংকরণ যেটা, সেটার চেহারা দেখতে কেমন, ঠিক আছে? চেহারাটা আমরা একটু যাই যে চেহারাটা কেমন সেটা যদি আমরা যাই, যে sp3 সংকর অরবিটাল যেটা, এই যে কোণের ব্যাখ্যাটা কিন্তু এখন আসি নাই। এই যে দেখো sp3 হাইব্রিড অরবিটালের চেহারা দেখানো হলো তোমাদেরকে। হ্যাঁ, স্লাইডটা ভালো করে দেখে নাও। এটা আমি এত সুন্দর করে কিন্তু বোর্ডে আঁকাতে পারবো না, যেটা তুমি স্লাইডে দেখতে পাচ্ছ। হ্যাঁ, একদম ক্লিয়ার ভিউ তোমাকে আমি দেখাতে পারছি, এই জন্য আমি স্লাইড ইউজ করি। হ্যাঁ, ওকে। এবার আসো এই sp3 সংকর অরবিটালের চেহারাটা কেমন, তুমি একদম ডান পাশে যে দেখো, যে একদম ডানে যে ছবিটা আছে সেটা হলো sp3 সংকর অরবিটালের চেহারা, ঠিক আছে? ওকে, তাহলে দেখতেই পাচ্ছ সেম প্রত্যেকটা কোণের সাথে হলো 109 ডিগ্রি 28 মিনিট আছে। এখানে 4টা লোব আছে, তাই না? এই 4টা লোবের প্রত্যেকটার সাথে 109 ডিগ্রি 28 মিনিট আছে। এবং তুমি যদি তাকাও, খেয়াল করো, আগে যেটা ছিল 2s, সেটা যখন সংকরণে অংশগ্রহণ করে ফেলছে সেটা হয়ে গেছে 2sp3। px যেটা ছিল এটাও 2sp3 হয়ে গেছে, py যেটা ছিল এটাও 2sp3 হয়ে গেছে, 2pz যেটা ছিল এটাও 2sp3 হয়ে গেছে। ভিন্ন ভিন্ন s আর p অরবিটাল নাই, ভিন্ন ভিন্ন চাল আর ডাল নাই। খিচুড়ির মধ্যে তুমি ভিন্ন ভিন্নভাবে আলাদাভাবে ভাত আর ডাল খুঁজে পাবা না, ঠিক আছে? একসাথে মিলে খিচুড়ি, এই যে সেটা হয়ে গেছে। হ্যাঁ, আমি এরপরে স্লাইডে যাই। এই যে দেখো এইটা হলো অ্যাকচুয়াল পিকচার, এই যে মিথেনেরটা কেমন। হ্যাঁ, খেয়াল করো, এই যে এখন দেখো এই 4টা বল, মাঝখানের বলটা ডান পাশে যেটা আছে, মাঝখানের বলটা হলো কার্বন আর ব্লু বলগুলো হলো হাইড্রোজেন। প্রত্যেকটার সাথে 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে? 109 ডিগ্রি 28 মিনিট, এটাকে বলি আমরা চতুস্তলকীয় গঠন। কি গঠন? তাহলে তুমি শিখে গেলা sp3 সংকরণ যখন হয় তখন কোনো প্রকার বিকৃতি যদি না হয়, প্র্যাকটিক্যালি যদি বা অরিজিনাল যদি হয় sp3 সংকরণ, তাহলে তুমি এদের মধ্যবর্তী কোণ পাবা। যেমন যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার? এবং এই যে কার্বন হাইড্রোজেন যে বন্ধন দূরত্ব, এটা হবে 1.113 অ্যাংস্ট্রম। এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে? এই 109 ডিগ্রি 28 মিনিট তোমার এমনি মনে থাকবে। আর এই যে 1.113 অ্যাংস্ট্রম, এটা তোমাকে মুখস্থ করতে হবে না, নানান জায়গায় পাবা, এমনিতেই তোমার চোখে পড়ে যাবে, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে না, ঠিক আছে? ওকে, এখন আসো তুমি দেখো এই যে এখানে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনটা হয়েছে, এই যে আজকে তুমি দেখতে পেলা যে সিগমা বন্ধন আরো অন্য উপায়ে হতে পারে। আমরা ওই দিন বলেছিলাম বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল নিয়ে সিগমা বন্ধনের বিষয়টা। সংকরণ যখন বিবেচনা করবা তখন s অরবিটাল এবং sp3 অরবিটাল, যে কোনো সংকর অরবিটাল, আমি একটু আগে বললাম 3বার করে, যে কোনো সংকর অরবিটাল অলওয়েজ সিগমা বন্ধন গঠন করবে, ঠিক আছে? তাহলে সংকর অরবিটাল অন্য যে কোনো অরবিটালের সাথে অধিক্রমণ করুক, সে সিগমা বন্ধন গঠন করবে। দেখো এই যে 4টা সংকর অরবিটাল 1s এর সাথে ওভারল্যাপ করেছে, তাহলে আমরা কি শিখলাম? সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল মিলে সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। হ্যাঁ, এটা হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? সংকর অরবিটাল 2sp3 এবং s অরবিটাল মিলে সিগমা বন্ধন হতে পারে, ঠিক আছে? এই হলো আমরা শিখলাম, বন্ধন কোণ শিখলাম 109 ডিগ্রি 28 মিনিট, চতুস্তলকীয় গঠন শিখলাম, ওকে, বন্ধন দূরত্ব কত শিখলাম, সংকরণ কি শিখলাম, সংকর অরবিটাল বলতে কি বুঝি আমরা এটা শিখলাম। দেখি এবার তোমাদের এই পর্যন্ত কি কোশ্চেন আমি একটু দেখে নেই, ঠিক আছে? ওকে, আসো আমরা একটু দেখে নেই কি কোশ্চেন তোমাদের। যদি ক্রিটিক্যাল কোনো কোশ্চেন থাকে আমি এখানে সলভ করে দিই তোমাদের। হ্যাঁ, ওকে, রাজেশ এখানেও দিয়েছে দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই। ওকে, আমি একটা দেখছি। ও স্যার বিরিয়ানি বানিয়ে দেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিরিয়ানি খেতে চাচ্ছ, আমরা আরেকটা ক্লাসে চেষ্টা করবো সেটা। py অ্যান্ড pz কি অরবিটাল এ পাই বন্ড হবে? আচ্ছা, পাই বন্ডে তো এখন আসি নাই আমি, যখন আমি আসবো এরপরেরটা আমি ব্যাখ্যা করব। এই পর্যন্ত বলো স্যার sp3 বন্ধন কোণ হলো, হ্যাঁ sp3 অরবিটালগুলোতে বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, জিশান উদ্দিন নাকি সিনান উদ্দিন, সকল সমযোজী অণুর ক্ষেত্রে কি সংকরণ প্রযোজ্য? না, এই যে ও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছে, ঠিক আছে? যেমন খেয়াল করো, সমযোজী বন্ধন দিয়ে যেমন আমি মিথেনের কিছু জিনিস ব্যাখ্যা করতে পারি নাই, দুনিয়ার সকল সমযোজী যৌগের ক্ষেত্রে এই যে সংকরণ ভালো পারবে তা না, ঠিক আছে?
যেমন ধরো যে হার্ট স্পেশালিস্ট, উনি কি দুনিয়ার সব রোগকে ট্রিটমেন্ট করতে পারে? উনিও কিন্তু ডাক্তার, ঠিক আছে, কিন্তু পারে না। সেটাই তাহলে আনসারটা এটা। আবার যাই আমরা একটু কোশ্চেন আরেক কয়েকটা দেখে নেই। হ্যাঁ, ভালোই হলো, এখন সাথে সাথে সবাই শুনে যাচ্ছে। হ্যাঁ, সব সমযোজী যৌগের ক্ষেত্রে বন্ধন প্রযোজ্য না। স্যার sp3d হয় না, sp3p। ও আচ্ছা, কি লিখছে s3p। হ্যাঁ, ওই যে দেখো ও একটা কোশ্চেন করছে, কি নাম ওর, কি সমজিৎ দাস নাকি, s3p। ও বলছে কি, আমি তো বললাম sp3, ও বললো s3p। না, কেন হয় না? কারণ s অরবিটাল একটাই, আমরা জানি s অরবিটাল একটা, p অরবিটাল তিনটা, d অরবিটাল পাঁচটা। সো তুমি s3p বলার কোনো অবকাশ নাই, ঠিক আছে, কারণ s এর তো তিনটা অরবিটাল নাই, তুমি বলবা কি করে? ওকে, তারপর কি বলছে, স্যার C3H8 এরটা দেখান। আচ্ছা, আমি দেখাবো, আসতেছি, এরপর একটা গেলেই তুমি এটার আনসার পেয়ে যাবা। হ্যাঁ, তারপরে কি বলছে, স্যার sp3 খুব চলে যাচ্ছে, স্যার sp3 ডিফারেন্ট কি, কি লিখেছে এটা তো ক্লিয়ার না। sp3, স্যার sp3 ডিফারেন্ট কি, sp3 ডিফারেন্ট কি? না না, তুমি কি এটা বলতে চাচ্ছ যে sp3 বন্ধনটা তো সিগমা বন্ধন, এখন চারটাই তো sp3 হলো, সো ডিফারেন্ট হওয়ার কোনো উপায় নাই। মোহাম্মদ রাজীব নাকি নাম, আলামিন ইসলাম, এটা কোন ইয়ারের ক্লাস স্যার? আচ্ছা, এটা হলো অনার্স, কি বলা হয়, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। স্যার গ্রাফাইটের ক্ষেত্রে তো মুক্ত জোর ইলেকট্রন থাকে না। ওই যে দেখো, তুমি হলো আজকের কি বলা হয়, আজকের ক্লাস রিলেটেড কোশ্চেন করো। গ্রাফাইটের ক্ষেত্রে মুক্ত জোর ইলেকট্রন থাকে না, ওটাকে বলে সঞ্চরণশীল ইলেকট্রন। আমরা আলোচনা করব মুক্ত জোর ইলেকট্রন আর সঞ্চরণশীল ইলেকট্রনের ডিফারেন্সটা কি, সেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। হ্যাঁ, ওকে স্যার, সবগুলো অরবিটাল মিলিত কি লেখা হলে তো একটা অরবিটাল হওয়ার কথা, কিন্তু চারটা হলো কেন? না না না, কেন একটা অরবিটাল হবে? সবগুলো অরবিটাল মিলে আমরা হলো অরবিটালকে তো ধ্বংস করে দিতে পারবো না, ঠিক আছে। তুমি কি করতে পারো, অরবিটাল আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসগুলোতে বলেছিলাম, এটা হলো একটা রুম, তোমার একটা বাসার মধ্যে একটা রুম। ধরো তোমার বাসার মধ্যে চারটা রুম আছে, ঠিক আছে, বা চারটা রুম আছে। এখন তুমি করলা কি, কোনো রুমের জায়গা বড় করলা, কোনো রুমের জায়গা ছোট করলা, রুম কিন্তু চারটাই থাকবে। হ্যাঁ, একটা অরবিটাল না, চারটাই হবে, ঠিক আছে। ওকে স্যার, NH3 কি অ্যাকশন, ওই যে আমি তো বললাম NH3 আসবো, আজকে আমরা কার্বনেরটা আলোচনা করব, আজকে অন্যটা যেও না। হ্যাঁ স্যার, অসংকরিত অরবিটাল কি পাই বন্ধন হয় না? হ্যাঁ, অসংকরিত অরবিটাল দিয়ে পাই বন্ধন হয়, আমি বলবো, আমি তো এখনো সংকরণে আছি, অসংকরিততে যাই নাই, সেটা আমি বলবো পরেরটা গেলেই। হ্যাঁ, sp3 চারবার হয়েছে, কারণ সিগমা বন্ধন চারবার আছে, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তো বললামই যে sp3 সংকরণ হলেই আমরা চারবার লিখবো, চারটা সিগমা বন্ধন গঠন করানোর জন্য sp3 হবে। ফাইন, অনেক ভালো ভালো কোশ্চেন আসছে। স্যার পাই আর সিগমার মধ্যে পার্থক্য কি? গত ক্লাস মনে হয় ও করে নাই, আহমেদ বায়েজিদ গত ক্লাস করে নাই, ভিডিওটা দেখে নিবা। আমরা কোলাকুলি দেখিয়েছিলাম, বলছিলাম সিগমাটা হলো শক্তিশালী, পাইটা দুর্বল। আর কোনো কোশ্চেন? স্যার সংকরণের পর কোনগুলো সমান হবে না? হ্যাঁ, সবগুলো কোন 109 ডিগ্রি 28 মিনিট, আমরা তো বললামই, একটা আমি লিখেছি, বাকিগুলো লিখি নাই, সবগুলাই 109 ডিগ্রি 28 মিনিট। হ্যাঁ স্যার, কোন যৌগের সিগমা বন্ধন কতটি থাকবে, কিভাবে বুঝবো? ওকে, আমি একটু পরে বুঝাবো, এটা তুমি পেয়ে যাবা, কোন যৌগের সিগমা বন্ধন কয়টা। হ্যাঁ স্যার, কোন বন্ধন সিগমা আর কোনটা পায় বোঝানো হবে কিভাবে? হ্যাঁ, একটু পরেই দেখতে পাবা, এই যে যেমন এখানে দেখতে পেলে সবগুলাই সিগমা, আর পায়েরটাও তুমি দেখতে পাবা কিভাবে হয়। আচ্ছা স্যার, বন্ড অ্যাঙ্গেল কীভাবে বের করে? আমরা যৌগটার গঠন আকৃতি জেনে তারপর বন্ড অ্যাঙ্গেল বের করি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো f অরবিটালে কি লিখছে, সেরকম হয় স্যার? ও না, f অরবিটাল নিয়ে আমরা খুব বেশি জানি না, ঠিক আছে। এবং আমাদের যে কমনলি f অরবিটাল নিয়ে আমি তোমাদেরকে বলে দিই, ক্লিয়ার করে দিই, এটা সেকেন্ড চ্যাপ্টারের আমার ক্লাসগুলোতে আমি দিয়েছি, বাট আমি জানি না ঢাকা কলেজে এই পর্যন্ত পৌঁছানো হয়েছে কিনা। f অরবিটাল নিয়ে আমরা খুব বেশি জানি না, যেমন d অরবিটাল, s অরবিটাল, p অরবিটাল তোমাদেরকে যত ক্লিয়ারভাবে এক্সপ্লেইন করি, f অরবিটাল নিয়ে আমরা অতটা ডিল করি না। কারণ কি, আমাদের যে কমন যৌগ যেগুলো আছে এগুলোর বন্ধন ব্যাখ্যা করার জন্য f অরবিটালের প্রয়োজন হয় না, সেজন্য আমরা f অরবিটালটাকে দেখাই না। আমি একটা এক্সাম্পল দিই খুব বেশি, ধরো আমি বললাম যে কি জানো, এই যে যেমন এর নাম কি, মমিনুল হাসান মুন্না। হ্যাঁ, আমি জানি না ওর বাড়ি কোথায়। ধরো আমি বললাম যে মাই ডিয়ার স্টুডেন্ট মমিনুল হাসান মুন্না, আজকে আমি তোমার বাসায় যাব, হ্যাঁ, বিকালবেলা চা খাবো। তাহলে মমিনুল হাসান মুন্না কি করবে, ওর হলো ড্রয়িং রুমটা, ওর ড্রয়িং রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, তাই না, যে আজকে আমার বাসায় একজন গেস্ট আসবে, আমি হলো এই রুমটা এসে বসবে, ওই রুমটা আমি যাব, তাই না। ধরো ওর বাসায় কিন্তু স্টোর রুমও আছে, স্টোর রুম নিয়ে কি ও অস্থির হবে? হবে না। কোনটা নিয়ে হলো, যেটাতে আমি গিয়ে বসবো, স্টোর রুমে আমি যাব না, ভিজিট করব না, সো এটাও নিয়ে ওর কোনো হেডেক নাই। যেহেতু আমাদের যে কমন যৌগ যেগুলো আছে sp d অরবিটাল দিয়ে আমরা সমাধান করে ফেলতে পারি, f অরবিটাল পর্যন্ত যেতে হয় না, এই জন্য এটা সম্পর্কে আমরা খুব বেশি আলোচনা করি না, এবং আমাদের আলোচনা করার মতো বিষয়ও নাই, কারণ এটা খুব বেশি ক্লিয়ার হয় না এখনো আমাদের জগতে। হ্যাঁ, এই যে ব্যর্থতা, হয়তোবা তোমরা ভবিষ্যতে এটা আরো বেশি আবিষ্কার করতে পারবা, ওই টাইপের যৌগ আনবা, f অরবিটাল নিয়ে আরো বেশি কথা বলবা, তখন হবে ওটা। হ্যাঁ,
ওকে, তারপরে যেমন একজন লিখছে স্যার sp3 হবে কি, কারণ কার্বনের ভিত কি, বুঝি নাই ওর কথা। হ্যাঁ, কি ভিত্তি নাম মোহাম্মদ কাইয়ুম আলী মোল্লা কি বলেছে এটা আমি কোশ্চেন বুঝতে পারি নাই। স্যার কার্বন টেট্রাক্লোরাইডের বন্ধন কোণ কত? কার্বন টেট্রাক্লোরাইড তো বুঝতেই পারছো মিথেনের মতোই, কার্বনের চারপাশে চারটাই, যে তুমি এখন আনসার পেয়ে যাবে। কার্বন টেট্রাক্লোরাইড হলো হাইড্রোজেন না দিয়ে, আমি সেদিন দেখিয়েছিলাম হাইড্রোজেন না দিয়ে তুমি যদি ক্লোরিন দিয়ে দাও তাহলে কার্বন টেট্রাক্লোরাইড হয়ে যাবে। খেয়াল করো, এই যে ওর আনসারটা দিয়ে দেয়, কি নাম জানো স্টুডেন্টের নামটা আমি খেয়াল করি নাই। ওকে, যে কোশ্চেন করেছো সে বুঝে নাও। এই যে দেখো, তাহলে কার্বনের চারপাশে চারটাই সিগমা বন্ধন, তাই না? কার্বনের চারপাশে চারটাই সিগমা বন্ধন হলে আমরা জানি এটা হলো sp3। sp3 এর ক্ষেত্রে বন্ধন কোণ হলো 109 ডিগ্রি 28 মিনিট। সো কার্বন টেট্রাক্লোরাইডও তোমার 109 ডিগ্রি 28 মিনিট হবে। ওকে, অনেক ভালো ভালো কোশ্চেন, এগুলা নিয়ে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের তো সময় লিমিটেশন। তারপরে আবার তোমরা হলো একটু সময় বেশি নিলে দেখি গালাগালি শুরু করে দাও, আমি যাবো কোন দিকে বলো। ওকে, তারপরে বলছে একজন আর কিভাবে বুঝবো যে কোন অণুর ক্ষেত্রে কোন সংকরণ প্রযোজ্য, সেটা তো বলে দিচ্ছি আমি। আর একটা দেখাবো, আজকে আমি প্রথমেই শুরু করেছি সাইন্টিফিক কথা দিয়ে, খুব সহজ একটা টেকনিক শিখাবো। যে কোনো মৌলের ক্ষেত্রে তুমি কি করে বের করবা কোন সংকরণ। হ্যাঁ, স্টেরিক নাম্বার বলতে একটা কথা আছে, স্টেরিক নাম্বার। এই স্টেরিক নাম্বার দিয়ে তুমি যে কোনো মৌলেরটা বের, এগুলো কিন্তু নন সাইন্টিফিক, আমরা ইজিলি শিখাই, টেকনিকটা তোমাকে জানাই যেভাবে বের করতে পারো, ওটা নন সাইন্টিফিক। ওই জন্য প্রথমেই এটা বলি নাই, প্রথমে কিন্তু পদ্ধতিটা কি সেটা নিয়ে কথা বলতে হবে, প্রথমেই নন সাইন্টিফিক উপায় বলা যাবে না। হ্যাঁ, ইজি টেকনিক আমি তোমাকে একটা দিয়ে দিলাম, বাট এটা নন সাইন্টিফিক, তাহলে তুমি ওটা নিয়ে অস্থির হয়ে যাবে, এটা শিখবাই না। এই জন্য আগে সাইন্টিফিক ওয়েটা কি সেটা আগে আমি তোমাকে বোঝাবো, তারপরে নন সাইন্টিফিকটা যাবো যে ইজিলি তুমি কি করে বের করতে পারো। হ্যাঁ, ওকে। তার প্রতিসম পাই বন্ধন কি সবল নাকি দুর্বল? আচ্ছা, প্রতিসম পাই বন্ধন বলতে ধরো পাই বন্ধন আমরা জানি, যেমন কার্বনের ক্ষেত্রে আমরা জানি, কার্বনের ক্ষেত্রে যখন আমরা বন্ধন গঠন করি যে এক বন্ধন হয়, দ্বিবন্ধন হয়, ত্রিবন্ধন হয়। যখন এক বন্ধন হয় সবগুলোই সিগমা, দ্বিবন্ধন হলে একটা সিগমা একটা পাই, ত্রিবন্ধন হলে একটা সিগমা দুইটা পাই, এই দুইটা পাই সেম, এদের শক্তি সমান। সংকরণ প্রযোজ্য বুঝবো কি করে? ওকে, তুমি যখনই ব্যাখ্যা করতে পারবা তখন বুঝবা। হ্যাঁ, ওই যে একজন বলেই ফেলছে sp2 সিগমা বন্ধন হলে তিনটা সিগমা বন্ধন থাকবে। হ্যাঁ, এই যে এখন শিখতে পারছো। ওকে, আমরা এখন আর আলোচনায় যাই না, আমি ক্লাস শেষে তোমাদের ক্রিটিক্যাল কোশ্চেনগুলো আনসার করব, আমরা ক্লাস কন্টিনিউ করি। হ্যাঁ, ওকে। এখন দেখো আমি ইথেনকে দেখাচ্ছি, তোমরা একটু স্লাইডে চলে যাও, আমি একটু মুছে ফেলি, এগুলা মুছে ফেলি। আসো, আমরা হলো ইথেনকে স্লাইডে দেখাচ্ছি, স্লাইড দেখো সবাই, আমি এটা ক্লিয়ার করি। ওকে, আসো, তুমি দুইটা ক্লাস করো সংকরণ, আমি দুইটা ক্লাস শেষ করি, আজকের ক্লাস এবং নেক্সট উইকের ক্লাস, তারপরে তুমি দেখো সংকরণকে আর তুমি ভয় পাও কি না, বা তোমার মাইন্ডে অনেক বেশি কোশ্চেন আসে কি না। হ্যাঁ, আজকে তো মাত্র শুরু করলাম আমি। ওকে, এবার আসো, দেখো তুমি স্লাইডে পেয়ে গেছো, আমরা হলো ইথেনকে ব্যাখ্যা করতে চাই। এই যে ইথেনকে যদি আমরা লিখি, এটা হলো এই যে, এটা খেয়াল করো, আমি বোর্ডে লিখে ফেললাম, ইথেনকে আমি একটু হাত পা ছড়িয়ে দিয়ে লিখলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ইথেনে দুইটা কার্বন আছে, দেখো তো দুইটা কার্বনের এই চারপাশে চারটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা, 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 এটা একটা সিগমা। দেখো পেয়ে গেছো, ঠিক আছে। ওকে, তুমি যেহেতু পেয়ে গিয়েছো যে প্রত্যেকটা কার্বনের চারপাশে চারটা সিগমা বন্ধন, কোনো পাই বন্ধন নাই, তার মানে হলো চারটা সংকর অরবিটাল লাগবে। চারটা সংকর অরবিটাল পাবা তুমি কখন? যখন তুমি sp3 সংকরণ ঘটাবা। তাহলে তুমি বুঝতেই পারছো ইথেনেও প্রত্যেকটা কার্বন হলো sp3 সংকরণ। ওই যে চিত্রটা কেমন আমি দেখিয়ে দিয়েছি, sp3 সংকরণ তো মিথেনের মতোই ইথেন, কিছুই না, একটা হাইড্রোজেন সরে একটা CH3 ঢুকে গিয়েছে, এই তাহলে তুমি এটা বুঝে গেলা। হ্যাঁ, এখন আসো, ওই যে একটা স্টুডেন্ট কোশ্চেন করেছে যে প্রত্যেকটা পরমাণুতে এদের সংকরণ অবস্থা কি, বোঝার উপায় কি? বোঝার উপায়ের জন্য এখন আমি একটু নন সাইন্টিফিকটা দেখাই ফেলি তোমাদেরকে। ওকে, আমি একটু স্লাইডে নিয়ে যাচ্ছি, খেয়াল করো, একদম আমি লেকচারের শেষে রেখেছিলাম। হ্যাঁ, ওকে, আমি লেকচারের শেষে যেটা রেখেছিলাম, এখন ওর কোশ্চেনের জন্য আমি ওখানে চলে যাই। হ্যাঁ, এই যে কি বলা হয়, স্টেরিক নাম্বারটা কি, এটা ডেফিনেশনটা তোমাদের এখানে দিয়ে দেই। হ্যাঁ, স্টেরিক নাম্বার। ওকে, এই যে এটা হলো স্টেরিক সংখ্যা ও সংকরণ। হ্যাঁ, এই স্লাইডটা সবাই খেয়াল করো, তাহলে তুমি সব পারো। এটা কিন্তু নন সাইন্টিফিক, আমি বলে দিলাম, এটা হলো ইজি টেকনিক, বাট এটা নন সাইন্টিফিক, এটা তেমন কোনো বড় এক্সপ্লেনেশন নাই এটা কি করে হলো। হ্যাঁ, বাট আমরা এক্সপার্ট যারা, ওরা বের করে ফেলেছে যে এরকম ভাবে বললে এটা বের করা ইজি। হ্যাঁ, ওকে, তোমাকে আমি সেটা এখন আগে ধরিয়ে দিই। হ্যাঁ, তাহলে তোমার সবাই সংকরণ বের করতে পারবা। আচ্ছা, এখন আসো, স্টেরিক সংখ্যা কি আমি পরের স্লাইডে এক্সপ্লেন করছি, আগে বুঝে নাও। স্টেরিক সংখ্যা যদি 2 হয়, সংকরণ হয় sp, তুমি বুঝতেই পারছো, এটা মুখস্থ করতে হবে না কিন্তু। sp তে কয়টা অরবিটাল আছে? 2টা।
এস এবং পি, এই জন্য স্টেরিক সংখ্যা 2 সংকরণ এসপি, স্টেরিক সংখ্যা 3 সংকরণ sp2, একটা এস দুইটা পি, টোটাল কয়টা অরবিটাল? 3টে অরবিটাল। সো তুমি পেয়ে গেছো স্টেরিক সংখ্যা 3 সংকরণ হলো sp2, স্টেরিক সংখ্যা 4 সংকরণ হলো sp3, স্টেরিক সংখ্যা 5 সংকরণ হলো sp3d, স্টেরিক সংখ্যা 6 সংকরণ হলো sp3d। ক্লিয়ার? ওকে, এবার আসো তুমি উদাহরণ কয়েকটা যৌগ দেওয়া আছে। এবার আসো আমি একটু এই স্লাইডে আসি, এইটা খেয়াল করো। হ্যাঁ, স্টেরিক সংখ্যা কি? স্টেরিক সংখ্যা হলো ওই যে তুমি দেখো যেখানে আমি ডেফিনেশনটা দিয়ে দিয়েছি, আমি ওখানে আর লিখবো না। স্টেরিক সংখ্যাকে আমরা এসএন দিয়ে প্রকাশ করি, এটা একটা পরমাণুর জন্য হয়, সংযুক্ত পরমাণুর মোট সংখ্যা প্লাস মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা। ওকে, সংযুক্ত পরমাণুর, আমি এই স্লাইডটা একটু দেখেই নেই তোমরা যেন লিখতে পারো, এরপর আমি বোর্ড এক্সপ্লেইন করবো। হ্যাঁ, স্টেরিক সংখ্যা হলো সংযুক্ত পরমাণুর মোট সংখ্যা প্লাস মুক্তজোড় ইলেকট্রনের মোট সংখ্যা। ওকে, ডেফিনেশন পেয়ে গেছো। এবার আসো একটু বোর্ডে আসো, আমি একটু বোর্ডে এক্সপ্লেইন করে দেই। তুমি যে কোনো মৌলের সংকরণ কি করে বের করবা? স্টেরিক সংখ্যা দিয়ে। ওকে, ধরো তোমার হলো কার্বন ডাইঅক্সাইড আছে, তোমার কাছে কি আছে? কার্বন ডাইঅক্সাইড। তুমি জানো এই হলো কার্বন, আর অক্সিজেনের সাথে হলো 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। এটা আমি দেখিয়েছি তোমাদেরকে, কার্বন ডাইঅক্সাইড, এই জন্য এটা আঁকাচ্ছি। এই যে ধরো এইটা। হ্যাঁ, এখন তোমাকে আমি বললাম এই কার্বন ডাইঅক্সাইডে কার্বনের স্টেরিক সংখ্যা কত? স্টেরিক সংখ্যাকে এসএন দিয়ে প্রকাশ করি, যেহেতু কার্বনেরটা বের করো এর জন্য ছোট করে সি লিখলাম। ওকে, এটা হলো এই কার্বন, দেখো তো কয়টা মৌলের সঙ্গে যুক্ত, তুমি দেখতে হবে মোট কয়টা মৌলের সঙ্গে যুক্ত। কার্বন কয়টা মৌলের সঙ্গে যুক্ত? 2টা মৌলের সঙ্গে, একটা হলো ডানে একটা অক্সিজেন, বামে একটা অক্সিজেন। তাহলে আমি লিখবো মৌলের সংখ্যা 2, যুক্ত মৌলের সংখ্যা হলো 2, সেটা লিখলাম। কয়টি মৌলের সঙ্গে যুক্ত সেটা আগে লিখবো, প্লাস দেখবো কার্বনের সঙ্গে মুক্ত জোড় কয়টা আছে। খেয়াল করো তো, কার্বনের উপর কি কোনো মুক্ত জোড় আছে? নাই, তাহলে লিখলাম 0 ইকুয়াল টু কত? 2। তাহলে 2 হলে, খেয়াল করো 2 হলে কোন সংকরণ? যদি স্টেরিক নাম্বার 2 হয় তাহলে আমরা জানি এটা sp সংকরণ। ওকে, হয়ে গেল। খেয়াল করো, আবার বলছি স্টেরিক সংখ্যাটা কি? স্টেরিক সংখ্যা, স্টেরিক নাম্বার ইকুয়াল টু যুক্ত পরমাণুর সংখ্যা, যুক্ত পরমাণুর সংখ্যা প্লাস মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা, মুক্ত জোড়ের সংখ্যা, মুক্ত জোড় ইলেকট্রন এর সংখ্যা, কয় জোড়া মুক্ত জোড় আছে সেই সংখ্যাটা। ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো তো কার্বনেরটা তুমি বের করবে SnC। হ্যাঁ, স্টেরিক নাম্বার অফ কার্বন কোথায়? ইন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যৌগে। তাহলে কার্বনের সঙ্গে কয়টা মৌল যুক্ত? এই যে যুক্ত পরমাণুর সংখ্যা কয়টা? 2টা, লিখলাম 2, প্লাস মুক্ত জোড় কয়টা আছে কার্বনের সঙ্গে? কোনো মুক্ত জোড় আছে কার্বনের সঙ্গে? নাই, তাহলে 2 প্লাস 0 ইকুয়াল টু হলো 2। 2 যদি হয় তাহলে sp সংকরণ, এই যে s এবং p দুইটা সংকরণ, s এবং p দুইটা অরবিটাল মিলেছে। হ্যাঁ, তাহলে স্টেরিক সংখ্যা 2 হলে আমরা বুঝে গেলাম কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সংকরণ অবস্থা হলো sp, বুঝে গেছো। এবার তুমি অক্সিজেনটা বের করো, SnO। ঠিক আছে, SnO। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেনের সংকরণ অবস্থাটা কি, কোন সংকরণ সেটা বের করবো। ওকে, তাকাও, অক্সিজেন কয়টা মৌলের সঙ্গে যুক্ত? এই যে এই অক্সিজেন ডানেরটা যদি বের করো, এই অক্সিজেন কয়টা মৌলের সঙ্গে যুক্ত? একটা মৌলের সঙ্গে, সেটাকে কার্বন। ওকে, 1 প্লাস মুক্ত জোড় কয় জোড়া? 2 জোড়া। ঠিক আছে, একে তাহলে আমরা লিখলাম 2 জোড়া। তাহলে এখন আসো 1 প্লাস 2, এই যে মুক্ত জোড় কয় জোড়া? 2 জোড়া। 1 প্লাস 2 রেজাল্ট কত? 3 হলে কোন সংকরণ? sp2 সংকরণ। ঠিক আছে, এই যে তাহলে আমরা দেখতে পেলাম যে কার্বন ডাইঅক্সাইডে কার্বন হলো sp সংকরণ, অক্সিজেন হলো sp2 সংকরণ। তুমি এইভাবে বের করতে পারো। ঠিক আছে, এই একটা পদ্ধতি, বাট আমি বারবার বলছি এটা কিন্তু নন সাইন্টিফিক। এইটুক বের করে তুমি হ্যাপি হয়ে যেও না, তুমি আমার পুরো লেকচারটা ফলো করতে হবে। ঠিক আছে, আজকে কতটুকু পারি জানি না, আগামী দিন আমি আর একটা ফুল লেকচার দিব, সেটা হলো তোমার নেক্সট ক্লাসে, আগামী দিন না নেক্সট উইকে, সেটাও সংকরণ নিয়ে বলবো। তারপর তুমি দেখো সংকরণ কে তোমার কাছে টাফ মনে হয় কি না। ওকে, এবার ধরো তুমি অ্যামোনিয়াতে যাবা, ধরো NH3। হ্যাঁ, এটাতে আসো NH3, এই যে এটাতে এক জোড়া মুক্ত জোড়া, আমরা জানি এটা। হ্যাঁ, ওকে, এখন তাহলে তুমি যদি নাইট্রোজেনের যদি স্টেরিক নাম্বার বের করতে চাও, হ্যাঁ নাইট্রোজেন, অ্যামোনিয়াতে নাইট্রোজেন একটা বের করবো, আমি কার্বন ডাইঅক্সাইডটা মুছে দিলাম। ওকে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন একটা বের করবো, তাহলে SnN, আমি লিখলাম SnN। খেয়াল করো তো নাইট্রোজেনের সঙ্গে কয়টা অ্যাটম আছে? নাইট্রোজেনের সঙ্গে অ্যাটম কয়টা আছে? যুক্ত অ্যাটম 3টা, 1 2 3, 3টা হাইড্রোজেন। তাহলে আমি লিখবো 3 প্লাস মুক্ত জোড় কয় জোড়া আছে? এই যে মুক্ত জোড় 1 জোড়া, তাহলে 4
তাহলে 4 হলে কোন সংকরণ? sp3, তোমরা জানো, একটু আগে দেখেছো টেবিলে, এই তো হয়ে গেল। তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সংকরণ অবস্থা হলো sp3। ক্লিয়ার? ওকে, তোমাকে যদি বলি পানিটা বের করো, পানিতে অক্সিজেনের সংকরণ অবস্থা বের করো, এই যে পানি অক্সিজেনেরটা বের করবা। ওকে, এভাবে যে কোনোটাই পারবা তুমি। ওকে, তাহলে দেখো তো পানিতে পরমাণু কয়টা, মুক্ত জোড় কয়টা? পানিতে পরমাণু হলো অক্সিজেনের সঙ্গে, এটা এখন অক্সিজেন, নাইট্রোজেন না, স্টেরিক নাম্বার অফ অক্সিজেন আমরা যদি এটা নেই। ওকে, তাহলে খেয়াল করো হাইড্রোজেন হলো দুইটা মৌলের সঙ্গে যুক্ত অক্সিজেন, হ্যাঁ, তার মুক্ত জোড় আছে কয়টা? 2 জোড়া, হ্যাঁ, তাহলে 2 + 2 = কত? 4। তাহলে কোন সংকরণ? sp3 সংকরণ। তুমি এভাবে স্টেরিক নাম্বার দিয়ে যে কোনো যৌগে যে কোনো পরমাণুর তুমি কি করতে পারবা? সংকরণ অবস্থা কি তুমি বের করতে পারবা। ঠিক আছে, বের করো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তো তোমাদের কাছে আছেই, আমাকে কোশ্চেন করবা, কোনো সমস্যা নেই। ওকে, এভাবে এই স্লাইডে অনেকগুলাই বের করে দেওয়া আছে। এই স্লাইডটা আবার একটু শো করলাম, এই যে এই স্লাইডে অনেকগুলাই বের করে দেওয়া আছে, তুমি হলো এই স্লাইডটা ফলো করো, বোর্ডে আমি এক্সপ্লেইন করলাম, দেখো টাফ হয় কিনা। ওকে, আচ্ছা, এখন আমি চলে যাব ইথিলিনের সংকরণ অবস্থা ব্যাখ্যা করতে। ঠিক আছে, যেটাতে একটা সিগমা একটা পাই আছে। এখনো কিন্তু আমি পাই ব্যাখ্যা করি নাই, শুধু মিথেন আর ইথেন ব্যাখ্যা করেছি। এখন আমি একটাতে যাব যেখানে হলো কি আছে, এই যে আসি আমরা। ওকে, আমি যাচ্ছি স্ট্রাকচার, এই যে এটাতে যাব আমরা। হ্যাঁ, ওকে, এটাতে আসো। এইটা আমরা যদি ব্যাখ্যা করতে চাই, তোমরা বোর্ড একটু দেখে নাও, আমি বোর্ডে যেতে যেতে তোমরা এটা একটু দেখে নাও, কারণ এটা লাগবে, তোমাদের নোট করতে লাগবে, এখানে সবগুলো লেখা আছে। আমি তো আমার মতো করে আরো এক্সপ্লেইন করব, শুধু স্লাইডের এটুকু এনাফ না তোমার বোঝার জন্য। ওকে, স্লাইডের এটুকু তুমি শুধু দেখে নাও। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন আসো আমরা হলো এই যৌগটাকে ব্যাখ্যা করব। CH2, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে, আচ্ছা, এটাকে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। এবার বোর্ডে চলে আসো, এবার স্লাইডে পরে যাব আমরা আবার। খেয়াল করো এখানে যে আমার যে যৌগটা আছে, এই যৌগে 2টি কার্বন আছে। হ্যাঁ, এটা ধরো 1 নম্বর কার্বন, এটা ধরো 2 নম্বর কার্বন। ওকে, 1 নম্বর কার্বনের সঙ্গে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন, মানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে 2টা আছে, 1 আর 2 কার্বনের মধ্যে হলো একটা সিগমা একটা পাই, ধরো আমি এটা সিগমা ধরলাম। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই পাশেও সেম সিগমা সিগমা সিগমা। তাহলে আমি যে যৌগটা এখন বিবেচনা করলাম ইথিলিন, ইথিন বলতে পারো বা ইথিলিন বলতে পারো, যেটাই বলো তুমি। হ্যাঁ, ওকে, এটার মধ্যে প্রত্যেকটা কার্বনের সঙ্গে দেখো 3টা সিগমা বন্ধন। কয়টা? 3টা সিগমা বন্ধন। ক্লিয়ার? আবার বলছি, দেখো তুমি তাকিয়ে দেখো, প্রত্যেকটা কার্বনের সঙ্গে 3টা সিগমা বন্ধন। তাহলে তোমার হলো এখন যে 3টা শঙ্কর অরবিটাল লাগবে। ক্লিয়ার? 3টা শঙ্কর অরবিটাল লাগবে। ক্লিয়ার? এখন তুমি বলতে পারো স্যার sp3 এর মধ্যে তো 3টা শঙ্কর অরবিটাল আছে, সেখানে তো 4টা শঙ্কর অরবিটাল আছে, সেখানে তো 3টা আছে, আমার একটা অতিরিক্ত থাকুক, অসুবিধা কি? 1 টাকা অতিরিক্ত থাকলে তো আমার ভালোই না। সেটা ভালো না। কেন ভালো না? কারণ তোমাকে তো আরেকটা পাই বন্ধন গঠন করাতে হবে। এই যে নিচেরটা পাই, এই পাই বন্ধন তো তুমি শঙ্কর অরবিটাল দিয়ে ব্যাখ্যা করাতে পারবা না। তুমি যদি শঙ্করণের 3টা পি অরবিটাল ইউজ করে ফেলো, অসংকরিত পি অরবিটালগুলি হলো পাই বন্ধন গঠন করে। ঠিক আছে, আমি একটু লিখে দেই। হ্যাঁ, এখানে লিখেই দেই, শঙ্কর অরবিটাল সর্বদা সিগমা বন্ধন গঠন করে। একটা নীতিবাক্য। ওকে, একটা নীতিবাক্য। 2 নম্বর নীতিবাক্য হলো অসংকরিত পি অরবিটাল পাই বন্ধন গঠন করে। এই যে আমি লিখে দিলাম 2টা নীতিবাক্য। হ্যাঁ, এই 2টা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, একটা হলো শঙ্কর অরবিটাল সর্বদা সিগমা বন্ধন গঠন করে, অসংকরিত পি অরবিটাল পাই বন্ধন গঠন করে। ক্লিয়ার? এখন যদি তুমি sp3 ঘটিয়ে ফেলো, তাহলে তোমার কোনো অসংকরিত পি অরবিটাল নাই। পি অরবিটাল আছেই 3টা। তোমার বাসায় চাল আছে 3 কেজি, পুরোপুরি 3 কেজি চাল রান্না করে ফেলছো, তাহলে পরের দিন গেস্টের জন্য কি রাখবা? কোনো উপায় নাই। ঠিক আছে, এই জন্য তোমাকে অতিরিক্ত ইউজ করা যাবে না, অপচয় করা যাবে না। ঠিক আছে, তোমার দরকার হলো 3টা সিগমা বন্ধন গঠন করা, তুমি sp2 ঘটাও। sp2 ঘটালে sp2 3টা শঙ্কর অরবিটাল পেয়ে গিয়েছো। আর একটা পি অরবিটাল রয়ে গেছে, যেটা হলো সংকরণে অংশগ্রহণ করে নাই, সেটাকে আমরা বলছি অসংকরিত পি অরবিটাল। সেটা তখন পাই বন্ধন গঠন করতে পারবে, বিষয়টা তখন সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি sp3 ঘটায় ফেলো, কোনো অসংকরিত পি অরবিটাল নাই, তোমার পাই বন্ধন গঠন করার কোনো স্কোপ নাই, সেজন্য আমরা হলো sp3 ঘটাবো না।
তাহলে আমরা এই যৌগকে ব্যাখ্যা করার জন্য আমরা হলো sp3 সংকরণ। ওই যে দেখো আমি আবার স্লাইডে যাচ্ছি, স্লাইডে গিয়ে এবার তোমাদেরকে আবার এক্সপ্লেন করে দেই, আর বেশি কথা লিখতে হবে না। ওকে, মূল মেসেজটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ওখানে যাও, তারপর কোশ্চেন করো। তুমি আমার টপিক রিলেটেড আজকে কোশ্চেন করো, হ্যাঁ, অ্যাডভান্সগুলো তুমি বাসায় গিয়ে পড়বা, সংকরণ শেষে ওখানে বলবা, হ্যাঁ। ওকে, তাহলে খেয়াল করো একটু লেখাটা কেমন যেন হয়ে আসছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমাদের অসুবিধা নাই। খেয়াল করো এই যে বোর্ডে এখানে যেটা আসছে কার্বনের, তুমি আমরা যে যৌগ দেখছি এখানে কার্বনের প্রত্যেকটা কার্বনের সঙ্গে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, অসুবিধা নেই রাজেশ। ওকে, আমাদের প্রত্যেকটা কার্বনের সঙ্গে হলো 3টি সিগমা বন্ধন আছে। তাহলে এমন সংকরণকে আমাকে ঘটাতে হবে, এমন খিচুড়ি রান্না করতে হবে যেন আমি 3টা সিগমা বন্ধন গঠন করাতে পারি। 3টা সিগমা বন্ধন গঠন করানোর জন্য আমার 3টা সংকর অরবিটাল প্রয়োজন। 3টা সংকর অরবিটাল কখন পাই? যখন আমি sp2 সংকরণ ঘটাই। ঠিক আছে, sp2, একটা s দুইটা p, ঠিক আছে, sp2। তাহলে sp2 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 তিনটা হবে। এই 3টে সংকর অরবিটাল দিয়ে আমি 3টে সিগমা বন্ধন গঠন করে ফেলবো, আর বাকি যে অসংকরিত p অরবিটাল থেকে যাবে সেটাই হবে আমার পাই বন্ধন গঠনে ইনভলভ থাকবে বা জড়িত থাকবে। ওকে, এখন আসো sp2 সংকর অরবিটালের চিত্র কিরকম। ওই যে তাকাও, দেখো আমি স্লাইডে সুন্দর করে দেখিয়ে রেখেছি তোমাদের, হ্যাঁ। তুমি যদি সাইড থেকে তাকাও তাহলে ডানেরটা পাবা sp2। sp2 হলো ওই যে গ্রামীণফোনের লগোর মতো অনেকটা, আর যদি উপর থেকে তাকাও তাহলে বামেরটা, ওই যে দেখো টপ ভিউ সাইড ভিউ। sp2 অরবিটালটাকে দেখতে কেমন আমি বোর্ডে আঁকানো হচ্ছে, ওটা হলো হাজারো গুণ সুন্দর পিকচার, ওটা তুমি খেয়াল করো, হ্যাঁ। ওকে, সাইড ভিউটা হলো কেমন, ওই যে দেখো ওই যে গোল্ডেন কালারের যেটা আছে এটা হলো সংকর অরবিটাল, আর বেগুনি কালারের যেটা আছে এটা হলো অসংকরিত পি অরবিটাল, যেই পি অরবিটালটা সংকরণে অংশগ্রহণ করে নাই। আর গোল্ডেন কালারেরটা হলো একটা এস আর দুইটা পি মিশানোর ফলে অরবিটালটা যেটা হয়েছে সেটা হলো গোল্ডেন কালারেরটা, হ্যাঁ, sp2। আর বামে যেটা এটা হলো উপর থেকে টপ ভিউ। এবার আসো sp2 অরবিটাল যখন সংকর অরবিটাল যখন তুমি কথা বলবা, এদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে 120 ডিগ্রি। ওকে, এটাকে আমরা বলি ট্রাইগোনাল প্লানার, ঠিক আছে, বা সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার, অথবা তুমি শুধু ত্রিকোণাকারও বলতে পারো, ঠিক আছে। এই যে তাহলে তোমাকে জানতে হবে sp2 সংকরণ যখন ঘটবে তখন মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আর sp2 সংকরণ যখন ঘটে তখন একটা পি অরবিটাল থাকে অসংকরিত, যেটা সংকরণে অংশগ্রহণ করে নাই। খিচুড়ি রান্নায় ওই 1 কেজি চাল তুমি ইউজ করো নাই, সেটা তুমি স্পেয়ার রেখে দিয়েছো, হ্যাঁ, পৃথক করে রেখে দিয়েছো, যেটা দিয়ে তুমি পাই বন্ধন গঠন করাতে পারবা, পাশাপাশি অধিক্রমণ, হ্যাঁ। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এই যে দেখো এখানে আরেকটু ক্লিয়ার হয়ে যাবা। এখন তুমি ইথেনে তাকালে তুমি দেখতে পাবা বোর্ডেও আছে যৌগটা, হ্যাঁ, আমি স্লাইডেও থাকবো, স্লাইডে মেইন পড়াটা। ওকে, তুমি দেখতে পাচ্ছ যে কার্বন আছে কয়টা যৌগটাতে, তাকাও তো 2টা কার্বন। এই জন্য হাইড্রোজেন আছে কয়টা, দেখো বামের কার্বনের সঙ্গে 2টা, ডানের কার্বনের সঙ্গে 2টা, 4টা। সেই জন্য আমরা প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। তুমি যখন সংকরণ লিখতে যাবা, যে স্যার আপনার লেকচার বুঝেছি ঠিকই, বিগত ইয়ারগুলোতে এই কোশ্চেন করে, কিন্তু আমি যখন খাতায় লিখতে যাই তখন তো আর পারছি না। তোমাকে মাথায় রাখতে হবে তুমি কি নিয়ে শুরু করবা। ওকে, তুমি খেয়াল করবা যে যৌগটার মধ্যে কি কি মৌল আছে। যেমন দেখো আমি যখন মিথেন ব্যাখ্যা করেছি, আমি কিন্তু কার্বনের ইলেকট্রন বিন্যাস লিখেছি, আর হলো 4টা হাইড্রোজেনকে লিখেছি 1s1 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 1s1। এখানেও তাই। তুমি যখন ইথিনকে ব্যাখ্যা করতে যাবা C2H4, এটাকে ব্যাখ্যা করতে যাবা, কার্বন আছে 2টা, দেখো আমি 2বার কার্বনের ইলেকট্রন বিন্যাস লিখেছি সংকরিত অবস্থায়, হ্যাঁ, ওই যে 2sp2 2sp2 2sp2, তারপর লিখেছি 2pz, আবার কিন্তু লিখেছি আরেকটা কার্বনের জন্য সেম, কারণ আমার যৌগের মধ্যে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 4টা। ওকে, দেখো 2টা হাইড্রোজেনকে উপরে লিখেছি, 2টা হাইড্রোজেনকে নিচে লিখেছি, হ্যাঁ। ওকে, এবার তুমি মিলিয়ে ফেলো, হাইড্রোজেনের 1s1 কার্বনের 2sp2 একটা সিগমা, হাইড্রোজেনের 1s1 কার্বনের 2sp2 আরেকটা সিগমা, কার্বন হাইড্রোজেন 2টা সিগমা হয়ে গেছে। আবার নিচেও তাকাও, কার্বন হাইড্রোজেন 2টা সিগমা হয়ে গেছে। আর ওই যে সংকর অরবিটাল, প্রথম কার্বনের 2sp2, দ্বিতীয় কার্বনের 2sp2 মিলে আরেকটা সিগমা বন্ধন হয়ে গেছে। ক্লিয়ার? আর যে পি অরবিটালগুলো হলো বন্ধনে অংশগ্রহণ করে নাই, তারা যখন অধিক্রমণ করে 2pz পাশাপাশি অধিক্রমণ করে, তখন হয়ে গেছে পাই বন্ধন। তাহলে তুমি 5টা সিগমা একটা পাই, সবগুলো বন্ধনকে ব্যাখ্যা করা হয়ে গিয়েছে, ঠিক কিনা? ওকে, এবার তুমি দেখো স্ট্রাকচারটা কেমন, ওই যে দেখো স্ট্রাকচারটা কেমন, হ্যাঁ, তুমি পেয়ে গিয়েছো। দেখো কিভাবে তুমি আমি লিখে দিলাম, হ্যাঁ, এই যে গ্রিন কালারগুলো হলো sp2 সংকর অরবিটাল, আর সিলভার কালার একটা হলো হাইড্রোজেনের s অরবিটাল, আর ব্লু কালার হলো তোমার কি অসংকরিত p অরবিটাল। আমি যদি বোর্ডে আঁকাই, তুমি তো পরীক্ষার খাতায় এরকম 3 ডাইমেনশনাল আঁকতে পারবা না। ওকে, একটু বোর্ডে দেখাই, আসো কি করে আঁকাবা, তোমাদের একটু ইজি করে শিখিয়ে দেই। শুধু স্লাইড ডিপেন্ডেন্ট হলেও হবে না, তোমাকে একটু বোর্ডে এটাও দেখতে হবে। আসো, কয়টা বেজে গেছে? 1:15। ওকে, আমি এটা পরেই আজকে শেষ করে দেবো, আর আগাবো না তোমাদের।
ওকে, এটা করেই আজকে শেষ করে দিব। দেখে নাও কি করে আঁকাচ্ছি। এই হলো আমাদের ইথিন। হ্যাঁ, তুমি একটা লাইন আঁকবা, এই যে দেখো এটা করলে ইজি, এই 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 তুমি এটা করে নিবা আগে। ইথিনে তুমি জানো এই যে একটু আগে যে ছিল এই যে কার্বন কার্বন এরকম ছিল, এই এরকম ছিল না, হাইড্রোজেন 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 এরকম ছিল। ওকে, আমি সেটা করে নিলাম। এখন তুমি এই বরাবর একটা অরবিটাল আঁকিয়ে দাও, এই বরাবর একটা অরবিটাল আঁকিয়ে দাও, এই বরাবর একটা অরবিটাল আঁকিয়ে দাও। দেখো হয়ে গেছে, একটা কার্বনের sp2 আমি এঁকে ফেলেছি। এখানেও তাই, এই বরাবর একটা অরবিটাল দিয়ে দাও, এখান দিয়ে একটা অরবিটাল দিয়ে দাও, এখান দিয়ে একটা অরবিটাল দিয়ে দাও, হয়ে গেছে। এই যে sp2 sp2 সিগমা, sp2 sp2 সিগমা, এই যে পেয়ে গেছো। তাহলে আজকে আরেকটা শিখলা যে sp2 sp2 মিলেও সিগমা হতে পারে। মুদ্রা কথা হলো ওই যে তোমাকে আগে বলেছি, শঙ্কর অরবিটাল সর্বদা সিগমা বন্ধন গঠন করে, সে যার সঙ্গেই যুক্ত হোক সিগমা বন্ধন গঠন করবে, ঠিক আছে। ওকে, এখান দিয়ে হলো হাইড্রোজেন s অরবিটাল, তাহলে লিখবা কি sp2 s সিগমা, এটাও সিগমা, হ্যাঁ sp2 s সিগমা। এখান দিয়ে আরেকটা হাইড্রোজেন, এটাও লিখে দিবা sp2 s, এটাও সিগমা। ওকে, এখান দিয়ে আরেকটা s অরবিটাল, হাইড্রোজেনের s, এটা হলো s sp2 বলতে পারো। এখান দিয়ে আরেকটা হাইড্রোজেন s sp2 বলতে পারো। ওকে, এটাও সিগমা, এগুলো সব সিগমা, হয়ে গেছে। সিগমা আমাদের 5টা হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো একটা অসংকরিত পি অরবিটাল রয়ে গিয়েছে, আমরা সংকরণে 2টা পি মিশিয়েছি, আরেকটা পি আমার ইউজ হয় নাই সংকরণে, সেটাকে আমি এইভাবে দেখাইলাম। এই যে ধরো এইভাবে আছে, এই এখন এরা পাশাপাশি পরস্পরের কাছে আসবে, এটা তোমাকে বিবেচনা করে নিতে। আমি তো বোর্ড ভেঙে 2টা পি অরবিটালকে কাছে আনতে পারবো না, পারবো না, আমাকে বিবেচনা করে নিতে হবে। আসলে তো এগুলো এত বড় বড় আঁকিয়েছে, আসলে তো এত বড় বড় না, ঠিক আছে। এগুলো তো খুবই ছোট জিনিস, খুবই ছোট, যে চোখেই দেখা যায় না, বুঝতেই পারছো। তাহলে তোমাকে বুঝতে হবে এই যে পিজেড পিজেড, যেটা এই যে পিজেড, এই যে 2pz, এখানে আরেকটা 2pz, এই দুইটা একে অপরের পাশাপাশি আসবে। হ্যাঁ, বোর্ড ভেঙে তো আমি তোমাকে দেখাতে পারবো না, খাতার পাতা ছিঁড়ে তো তুমি 2টা পি অরবিটালকে কাছে আনতে পারবা না। তাহলে সেই জন্য এই যে পাশাপাশি অতিক্রমণ করেছে সেটা বোঝানোর জন্য আমরা একটা টান দিয়ে দিই। হ্যাঁ, এই যে টান দিয়ে দিই, টান দিয়ে কিন্তু বন্ধন বোঝাই না, আবার ভাইবো না যে 2টা পাই বন্ধন হয়েছে এখানে, নো। এই টান দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে 2টা পি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করেছে। ওকে, এই পাশাপাশি অতিক্রমণের ফলে পাই বন্ধনটা হয়েছে। ক্লিয়ার? তাহলে তুমি ইথেনের স্ট্রাকচারটা পেয়ে গেলা কিভাবে হলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে সংকরণ শিখলাম, স্টেরিক নাম্বার শিখলাম। আমি কালকে টাস্ক দেবো তোমাদের অনেকগুলো, নেক্সট ক্লাসে আরও বেশি করে কথা বলবো। কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আসবো, কার্বন মনোক্সাইডকে নিয়ে আসবো, এগুলো নিয়ে আসবো। এবং তোমরা চাইলে এই নলেজটুকু দিয়ে তোমার আশেপাশে তোমার হাতের কাছে যে বইগুলো আছে সব প্রকারের সংকরণ নিয়ে যত কথা আছে তুমি চেষ্টা করবা আমার এই লেকচার অনুযায়ী সমাধান করার জন্য। যদি না পারো আমাকে কোশ্চেন করবা, ঠিক আছে। সেই পর্যন্ত ভালো থাকো, আজকে এখানে রাখলাম, আল্লাহ হাফেজ।